কালো গোলাপ। রিটা ফাহানা ছবি। প্রথম থেকে শেষ। আপনারা কারা আর কেনই বা আমাকে এখানে বেঁধে রেখেছেন? মৌ। সবটাই জানতে পারবেন মিস মৌ, তার আগে এখানে একটা সাইন করে দিন। কালো মুখোশ পরা লোকগুলো। আমি কেন সাইন করব? কে আপনারা? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার বাবা খুব অসুস্থ, ঔষধ কিনে বাসায় নিয়ে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। মৌ। দেখুন মিস, আপনি যদি সাইন না করে এভাবে তর্ক করতে থাকেন সরি টু সে, তাহলে আপনি আর আপনার বাবার কাছে ফিরে যেতে পারবেন না, তাই ভালোই বলছি সাইনটা করে দিন। মীর মেয়েটা এইভাবে শুনবে না, ফোনটা বের কর। ফোন বের করার কথা শুনে মৌয়ের কলিজার পানি যেন শুকিয়ে গেল, এটা ভেবে লোকগুলো ওর সাথে কি করবে। হঠাৎ করে একটা লোক ফোনের একটা ভিডিও চালিয়ে দিয়ে মৌর মুখের সামনে ধরল। মৌ যেন আকাশ থেকে পড়ল। ভিডিওটা দেখে কিছু লোক মৌয়ের বাবার রুমের জানালার কাছে দাঁড়িয়ে গান তাক করে আছে মৌয়ের বাবার দিকে। মৌ ভয়ে আর কিছু না বলে পেপার স্টাইকি লেখা আছে এটা না দেখে সাইন করে দিল। প্লিজ এখন আমাকে ছেড়ে দিন, আপনারা যা বলেছেন আমি তাই করেছি, এখন প্লিজ আমাকে ছেড়ে দিন। কাঁদতে কাঁদতে বলল মৌ। হ্যালো স্যার, ম্যাম পেপারসে সাইন করে দিয়েছে। ওকে কলটা কেটে দিয়ে লোকটি আমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বাকি লোকদের কি যেন একটা ইশারা করাই লোকগুলো বাইরে চলে গেল। আপনাদের স্যারকে আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছে? কি অপরাধ করেছি আমি? মৌ চিৎকার করে বলতে থাকে। আপনি কি করেছেন তা স্যার আপনাকে বলবে, আমি নয়। কে উনি? আড়ালে থেকে কেন আমাকে কষ্ট দিচ্ছে? ওয়াই? মৌ। আড়ালে নয় মিস মৌমিতা জাহান। মৌ, এবার থেকে সামনে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দিব, না পারবে মরতে আর না পারবে বাঁচতে। মৌ হঠাৎ করে চমকে ওঠে লোকটির গলা শুনে। মৌয়ের কাছে লোকটির কণ্ঠ চেনা চেনা লাগছে, সামনে অন্ধকার থাকায় কথা বলা লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না বলে মৌ চিৎকার করে বলে ওঠে। কি চান আপনি? কেন আমাকে নিয়ে খেলছেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এখানে বেঁধে রেখেছেন? কি চাই আপনার আমার কাছে? মৌয়ের কথা বলা শেষ হতেই সজোরে কেউ একজন মৌয়ের গালে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মৌয়ের গালটা আগুনের মতো জ্বলছে, তা মৌ উপেক্ষা করে সামনে তাকিয়ে দেখে মৌয়ের বসো আগুন চৌধুরী, যার পিয়ে হল মৌ। সারা, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? ভ্রু করে কেঁদে দিয়ে জানতে চাইল মৌ। হা 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 হা, কেন? এতে কোন সন্দেহ আছে তোমার? আগুন? কেন স্যার, কেন? আমি কি অপরাধ করেছি যে আমাকে শাস্তি দিচ্ছেন? আগুন মৌয়ের কথার উড় না দিয়ে হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে। তোর সাহস কি করে হয় আগুন চৌধুরী কর প্রশ্ন করার? এটা তোর আমার কাছে করা প্রথম ভুল, তাই মাফ করে দিলাম, কিন্তু আগের ভুলের কোন মাফ পাবি না তুই, তার শাস্তি তোকে পেতে হবে, সো গেট রেডি মিসেস মৌ। আগুন চৌধুরী কথাটা বলে আগুন তার লোকদের চোখের ইশারা দিতে তারা বাইরে চলে গেল। আর এই দিকে আগুনের প্রত্যেকটা কথা মৌয়ের কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার কি বলে গেল আমাকে মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বলল এই কথা আর কেনই বা বলল মিসেস মৌ? আগুন চৌধুরী, আমার তো বিয়ে হয়নি তাহলে? মৌ নিজের মনে মনে আগুনের বলা কথাগুলো সাজাতে ব্যস্ত। ঠিক তখনই কিছু পশুর চিৎকার শুনে ভয়ে মৌ কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে মৌয়ের বসো আগুন চৌধুরী, তার হাতে লোহার সেকলে বাঁধা দুটো নেকড়ে দুটো মৌকে দেখে মুখ থেকে লালা ঝরাতে থাকে। মনে হয় অনেক দিন ধরে এদের না খাইয়ে রাখা হয়েছে। মৌ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মৌয়ের চিৎকার শুনে আগুন পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে মৌয়ের ভয় পাওয়াটাকে আগুন খুব মজা পাচ্ছে, কোন মতে হাসি থামাচ্ছে না আগুন। কিছুক্ষণ পর আগুন মৌ থেকে মায় 10 গজ দূরে নেকড়ে গুলোকে শেকলের সাহায্য আটকে রেখে আগুন মৌকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু মৌ ভয় পাগলের মতো চিৎকার করতে থাকে আর নেকড়ে গুলো নিজেদের মতো করে চিৎকার করতে থাকে। স্যার, আমাদের জনজন্য নেক্সট অর্ডারও কি? 2 ঘন্টা পর নেকড়ে দুটোকে রুম থেকে বাইরে বের করে নিয়ে আসবে। আগুন। স্যার, মেয়েটাকে কিছে? বাকিটা বলতে পারল না আগুনের অগ্নি দৃষ্টি দেখে। সরি স্যার, এমন ভুল আর করব না, প্লিজ ক্ষমা করে দিন। গেট লস্ট। আগুন। আগুনের কথা শেষ হওয়ার আগেই লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে মৌয়ের ভয়মাখা মুখটা দেখে মুখে যেন এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সরি স্যার, এমন ভুল আর করব না, প্লিজ ক্ষমা করে দিন। গেট লস্ট। আগুন। আগুনের কথা শেষ হওয়ার আগেই লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে মৌয়ের ভয়মাখা মুখটা দেখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। বাবা, আপু এখনো বাড়ি ফিরল না কেন? এত রাত হয়ে গেল। ইমাম।
আমিও তাই ভাবছি বাবা, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে, ফোন করেছিস? আরমান খান: হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। মেয়েটার জন্য এবার সত্যি আমার টেনশন হচ্ছে, শত্রুর তো আর অভাব নেই আমার, কখন কোথা থেকে আমার মেয়েটার ক্ষতি করে দিবে। আরমান খান: হ্যাঁ বাবা, আমি আপুর দূর থেকে খেয়াল রাখার জন্য একজন লোক রেখে দিয়েছিলাম, তাকে কল দিলে তো হয়। ইমাম: তুই আসলে একটা গর্ধব, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ বাবা। ইমাম যতবার লোকটিকে কল করছে ততবার রিং হয়ে কলটা কেটে দিচ্ছে। ইমাম এক প্রকার বিরক্তি হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বিচ্ছিরি কিছু গালি দিল নূর ইসলামকে। কি হলো ইমাম, পেলে তোমার রাখা লোকটিকে? না বাবা, রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। কথাটা শোনা মায় আরমান খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। লোকটির কথা শোনা মায় রোদ জোরে জোরে হাসতে লাগল। এই আগুন চৌধুরী কখন কাউকে ক্ষমা করে না। মিস্টার নূর কথাটা বলে রোদ নূরের কপালে গান তাক করে শুট করে দেয়। আজমির: আগুন? ইয়েস স্যার। লাশটা গুম করার ব্যবস্থা করো, হসপিটাল থেকে ড্যাড বাড়িতে আসার আগে সবটা ক্লিয়ার হওয়া চাই, গট ইট? আগুন: ইয়েস স্যার, জাস্ট 2 মিনিট দিন, সব ক্লিয়ার করে দিচ্ছি। রোদ আর কিছু না বলে রুম থেকে গট গট করে বেরিয়ে গেল। বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা আগুন চৌধুরী ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা কখন হতে পারে না, আমার তিল তিল করে গড়া প্ল্যানটা এভাবে শেষ হয়ে যেতে পারে না ইমাম। বাট বাবা, আপুর কি হবে? আমার এক সন্তানের জন্য আমি আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না। আরমান খান: বাবা তুমি এই সব কি বলছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। স্যাটাপ ইমাম, এত বছরের প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট করতে পারবো না। ইমাম আরমান খানের কথা শুনে স্তব্ধ হয়ে যায় ইমাম। বাবা এই সব কি বলছে? বাবা তার স্বার্থের জন্য আপুকে বলি দিতে একবারও পিছপা হচ্ছে না। ইমাম নিজের অজান্তে আরমান খানকে ঘৃণা করতে শুরু করে, যা আরমান খানের অজান্তে। হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গেছে। মীর: হোয়াট? এখনই নেকড়ে দুটোকে বাহিরে বের করে নিয়ে যাও রাইট নাও। আগুন: ইয়েস স্যার। মীর নেকড়ে দুটোকে সাবধানে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে মৌকে চেক আপ করে, একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। হ্যালো স্যার। ডক্টর এসে ম্যামকে চেক আপ করে গেছে, ম্যাম ঠিক আছে। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি, ততক্ষণ মৌর পাশে থাকবে ওকে। আগুন: ওকে স্যার। আগুন: মাই সন আরিয়ান চৌধুরী। ইয়েস ড্যাড, হাউ আর ড্যাড? আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আগুন। আই অ্যাম অ্যাবসুলুটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান চৌধুরী। আগুন আরিয়ান চৌধুরীর থেকে দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকিয়ে বলতে লাগল, ড্যাড আমি আমার মনপাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় আগুন। আগুন: মাই সান, আমি জানি তোমার মনের ভিতর কি চলছে, বাট তোমাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছে তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে মৌ মামুনির কোন হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল, আমি ওকে কখন দোষী ভাবতে পারবো না। আগুন: কিন্তু হ্যাঁ, আরমান খানকে কখন ক্ষমা করিস না, ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট্ট মেয়ে ইমুকে দিয়েছে। কথাটা বলার সময় আরিয়ান চৌধুরীর গলা ধরে এলো আগুন আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, ড্যাড ইউ নো মি, আমি যখন কোন কাজে হাত লাগাই সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত ছাড়ি না। আর এখানে তো আমার কলিজায় হাত দিয়েছে আরমান খান, ওর জন্য আমার বোনটা 15টা বছর ধরে হসপিটালের বেডে শুয়ে আছে, তাকে আমি ছেড়ে দিব এটা তুমি ভাবলে কি করে ড্যাড? আগুন: তোমাকে আমি থামাতে আসিনি, তোমাকে এলার্ট করে দিতে এসেছি ডিয়ার। মানে কি বলছো ড্যাড? আগুন: আরমান খান খুব চালাক লোক, নিজের ক্ষতি হতে পারে এটা যদি বুঝতে পারে তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতে পিছপা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। আমার ফুলের মতো মেয়েটা কোমায় হসপিটালে পড়ে আছে শুধু মায়ে এই জঘন্য লোকটার জন্য। ড্যাড আই প্রমিস ইউ, আরমান খানের এমন মর্মান্তিক মৃত্যু দিব যা ও কখন ভাবতে পারবে না। কথাটা বলে আগুনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আগুন: আমি কালি ইউকে ব্যাক করছি, ইমুকে নিয়ে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, জাস্ট তোমাকে ইনফর্ম করার ছিল তাই। ওকে ড্যাড, বাট মমো কোথায়? আগুন: হসপিটালে ইমুর হাত ধরে বসে আছে। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরিয়ান চৌধুরী। ড্যাড তুমি রেস্ট করো, আমি আসছি। আগুন বেরুতে যাবে তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে।
আগুন আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি, অনেক হয়েছে শাস্তি, যা ওর পাওনা না তাই দিয়েছিস ওকে, আমি যেন এমনটা আর না শুনি ওকে। ইয়েস ড্যাড। আগুন পৃথিবীতে কাউকে ভয় না করলেও আরিয়ান চৌধুরীকে প্রচণ্ড শ্রদ্ধা করে ভালোবাসে, তাই আরিয়ান চৌধুরীর কোন কথা ফেলতে পারে না আগুন। আগুন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ইমাম যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নেও, আমরা এখনই বের হব। আরমান খান: বাট বাবা, এখন আমরা কোথায় যাব? তুমি তো জানো বাবার সামনে আমার এক্সাম, তাহলে। বাকি কথা বলার আগেই আরমান খান জোরে ইমামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমাম গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরমান খানের দিকে। ইমাম, তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলা পছন্দ করি না, তারপর ও মুখে মুখে তর্ক করে যাচ্ছিস, তাই এটাই তোর শাস্তি। আর একটা কথা শুনে রাখো, আজ থেকে তোর বোন মৌ মারা গেছে আমাদের কাছে, কারণ ও এখন আগুন চৌধুরীর হাতের মুঠোয়। ও যেভাবে চাইবে মৌকে সেইভাবে নাচাবে, ওকে কখন মুক্তি দিবে না আগুন চৌধুরী, তাই তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। বাবা তুমি। নো মোর ওয়ার্ড ইমাম গো। ইমাম কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ছেলে মেয়েকে নিজের লোভ হিংসার আগুনে ফেলতে দুবার ভাবল না, এ কেমন বাবা। সরি মনপাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। মৌয়ের সারা মুখে চুমু দিয়ে আগুন কথাগুলো বলতে থাকলো, কিন্তু মৌরও এখনও জ্ঞান ফিরে না আসায় আগুনের কথাগুলো মৌয়ের কান পর্যন্ত পৌঁছালো না। আগুন মৌকে পাজা কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে চৌধুরী মানসনে নিয়ে আসলো। নীনা, নীলা, জোরে চিৎকার করে ডাকতে থাকলো আগুন। আগুনে চিৎকার শুনে নীনা নীলা দৌড়ে আসে আগুনের সামনে। স্যার স্যার, কি হয়েছে? নীনা। আগুন নীনার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, এখনই রুমে হালকা গরম পানি নিয়ে আয়, আর যদি দেরি হয় তো তোদের কি অবস্থা করব বুঝতেই পারছিস। আগুন: এখনই আনছি স্যার। কথাটা বলেই নীনা নীলা দৌড়ে কিচেনে চলে গেল। আগুন মৌকে ওর রুমে এনে শুইয়ে দেয়। তার কিছুক্ষণ পর নীলা একটা বড় বলে করে গরম পানি নিয়ে আসে। আগুন নীলাকে জিজ্ঞাসা করে, পানি কতটা গরম? নীলা: স্যার, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই, ভয়ে ভয়ে বলল নীলা। ওহ, তাই বুঝি। কথাটা বলে নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যায়, যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সে সময় মৌয়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের করা কর্মকাণ্ড দেখে ভয়ে আবার জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই আগুন মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। মৌ ঘুরে আগুনের দিকে তাকাতেই মৌয়ের হাত পা কাঁপতে লাগলো আগুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। স্যার, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই, ভয়ে ভয়ে বলল নীলা। ওহ, তাই বুঝি। কথাটা বলে নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যায়, যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সে সময় মৌয়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের করা কর্মকাণ্ড দেখে ভয়ে আবার জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই আগুন মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। মৌ ঘুরে আগুনের দিকে তাকাতেই মৌয়ের হাত পা কাঁপতে লাগলো আগুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। তোমার সাহস কি করে হয় মনপাখি আমার অনুমতি ছাড়া এই রুম থেকে বের হবার? প্রচণ্ড রেগে কথাগুলো বলতে থাকে আগুন। স্যার, আমি বাড়ি যাব, বাবা ভাইয়ের কাছে যাব, প্লিজ আমাকে যেতে দিন। কান্না করতে করতে বলতে থাকে মৌ। হা হা হা, তাই নাকি মিসেস আগুন চৌধুরী, এই বাড়ি কেন? এই রুম থেকে বাইরে এক পা ফেলে দেখো, তোমার পাকেটে আমি তোমার বাবা ভাইকে পার্সেল করে পাঠিয়ে দিব। আগুনের কথা শুনে মৌয়ের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে বাড়ির মেয়েদের সাথে করা ঘটনাটা মৌ নিজের চোখে দেখেছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হবার চেষ্টা কল্পনাও করতে পারছে না। মৌ কি করবে ভেবে উঠতে পারছে না মৌ। ঠিক সে সময় আগুন মৌকে পাজা কোলে নিয়ে বেডে আবার শুইয়ে দেয়। নীলাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। নীলা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মনপাখি, আমাকে তুমি রাগিয়ে দিও না প্লিজ। আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তুমি তাই করবে, কোন প্রশ্ন ছাড়া মনে থাকবে। আগুনের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় মৌ। মৌ কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন এমন করছে আগুন, এটা বুঝতে না পেরে মৌ আগুনকে প্রশ্ন করে বসল। স্যার, আমার সাথে এমন করছেন কেন? আমি কি অপরাধ করেছি? মৌ অবাক চোখে আগুনের দিকে তাকিয়ে আছে। আগুন হঠাৎ করেই রুম থেকে বের হয়ে গেল। মৌ ভাবতে থাকে আগুন কেন কিছু না বলে চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে আগুন একরাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ তোমার প্রিয় ফুল, তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু আপনি জানলেন কি করে?
মৌয়ের এমন প্রশ্ন শুনে আগুন বাঁকা হেসে মৌয়ের দিকে ঝুঁকে একটা কালো গোলাপ মৌয়ের কানের পিঠে গুজে দেয় আগুন। আগুনের হঠাৎ করে এতটা কাছে আসাতে মৌ ভয় পেয়ে যায়, সাথে অন্যরকম এক ভালোলাগা কাজ করে মৌয়ের মনে। তখনই আগুন মৌয়ের কানে কানে ফিস ফিস করে বলতে লাগল, অনেক জ্বালিয়েছ আমাকে, এবার আমার জ্বালানোর পালা তৈরি থেকে মিসেস মৌ চৌধুরী। কথাটা বলে আগুন চলে যেতে নিলে মৌ আগুনকে স্যার বলে ডাক দেয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন উকি মারছে, তবে তার ওর সময় হলে জানতে পারবে, আর সে পর্যন্ত আমার কথা মেনে চললে ভালো থাকবে, নয়তো। বাকিটা না বলে আগুন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা একটা ট্রেতে করে মৌয়ের জন্য গরম স্যুপ নিয়ে আসে। মৌ মেয়েটাকে দেখে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সে সময় আরিয়ান চৌধুরী দরজায় নক করে। মৌ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায় আরিয়ান চৌধুরীকে দেখে। আরিয়ান চৌধুরী রুমে এসে কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, লোকটাকে দেখে তো আমার বাবার বয়সের মনে হচ্ছে, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মাশাআল্লাহ, আমার বৌমা তো খুব মিষ্টি দেখতে, যেমনটা আমার ছেলে কল্পনা করেছিল। মনে মনে কথাগুলো ভাবতে থাকে আরিয়ান চৌধুরী। তুমি তো মৌ, তাই না? আরিয়ান চৌধুরী জি। বেড থেকে উঠতে উঠতে জবাব দিল মৌ। তা দেখে আরিয়ান চৌধুরী বলে উঠল, মামুনি তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো। কিন্তু আপনি মানে আপনাকে তো ঠিক চিনলে না, তাই তো? আরিয়ান চৌধুরী জবাব দিল। হ্যাঁ মানে মামুনি, আমি তোমার স্যার, মানে আগুনের বাবা। আরিয়ান চৌধুরী কথাটা শোনা মায় মৌ বেড থেকে উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগল। মামুনি, তুমি বেড থেকে উঠছ কেন আর সরি বা বলছ কেন? এত ভয় পাবার কিছু নেই, এই যে স্যুপ রাখা আছে তুমি এখনো খাওনি কেন? কোন ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। মৌ স্যুপের বোলটা হাতে নিতেই আরিয়ান চৌধুরী মৌকে থামিয়ে দিয়ে স্যুপের বোলটা হতে নিয়ে চামচে খানিকটা স্যুপ নিয়ে মৌর মুখে সামনে ধরে। কিরে মামুনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতি? মৌ কথাটা শুনে চোখ ভরে এলো, কারণ আরমান খান কখন মৌকে ভালোবেসে খাইয়ে দেয়নি, উল্টো খুব খারাপ ব্যবহার করত মৌয়ের সাথে। মৌয়ের চোখে পানি দেখে আরিয়ান চৌধুরী স্যুপের বোলটা রেখে সরি বলে যেতে নিলে মৌ বলে ওঠে, স্যার। সরি রে মামুনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামুনি, আজ আমার ছোট মেয়েটা সুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে আরিয়ান চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মৌ কিছু না বলে আরিয়ান চৌধুরীকে বলে, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার, এই তো বললেন আপনার ছোট মেয়ের মতো, তাহলে এখন আমাকে না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? আরিয়ান চৌধুরী মুখে হাসি নিয়ে পুরো স্যুপটা মৌয়ের পাশে বসে খাইয়ে দিল। খাওয়া শেষ হতে মৌ আরিয়ান চৌধুরীকে বলে, স্যার আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে আগুন স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে এমন করছে কেন? আর আমাকে বা মিসেস মৌ আগুন চৌধুরী বলল কেন? মৌয়ের এমন প্রশ্ন শুনে আরিয়ান চৌধুরীর মুখ কালো হয়ে গেল, কারণ মৌয়ের কাছে আসার আগেই আগুন পরিষ্কার করে বলে দিয়েছিল মৌয়ের কোন প্রশ্নের ওর যেন উনি না দেয়। এখন কি বলবে মৌকে সেটাই ভেবে যাচ্ছে আরিয়ান চৌধুরী। ড্যাড, আগুন। আরিয়ান চৌধুরী আগুনকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন যদি আগুন না আসতো তাহলে নির্ঘাত সত্যি কথাটা মৌকে জানিয়ে দিত আরিয়ান চৌধুরী। ড্যাড, তোমাকে এখনই নিচে যেতে হবে, কিছু জরুরি ফাইলে তোমার সিগনেচার প্রয়োজন। আগুনের কথা শেষ হতেই আরিয়ান চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতে আগুন রুমে দরজা লক করে দেয়। এটা দেখে মৌ ভয়ে ঘামতে থাকে। আগুন মৌয়ের ভয়টাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতাম খুলতে খুলতে মৌর দিকে এগিয়ে আসতে থাকে। মৌ আগুনের শার্ট খুলতে দেখে ভয়ে বেডের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয়ে কাঁপতে থাকে। স্যার প্লিজ, আমার এমন সর্বনাশ করবেন না, আমাকে বাড়ি ফিরতে দিন। এমন মোমেন্টে মৌয়ের কথা শুনে আগুন তেড়ে এসে হাত দিয়ে মৌয়ের মুখটা চেপে ধরে। তোকে আমি আগেও বলেছি আমার রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না, কিরে বলিনি আমি? আগুন শক্ত করে মুখ চেপে ধরায় মৌ ব্যথায় কিছু বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। হঠাৎ করেই আগুন মৌকে জড়িয়ে ধরে। মৌ অনেক চেষ্টা করেও নিজেকে আগুনের থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে যায়। আগুন মৌকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে মৌ কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সে উপায়ও নেই, কারণ মৌয়ের ফোন আগুনের কাছে। মৌ বেডের এক কোনায় জোরসর হয়ে বসে ভাবছে 1 বছর আগের ঘটনা। মৌ, আর কতদিন আমার ঘাড়ে বসে খেয়ে যাবি? যা এবার একটা চাকরি বাকরি করে আমাকে উদ্ধার কর। আরমান খান। বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি না, চাকরি পেলে কি করব বলো? মৌ
চুপ, একদম চুপ বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? একটা কথা কান খুলে শোন, এই মাস পর থেকে যদি আমার হাতে টাকা না আসে তাহলে তোমাকে আমার বন্ধুর ছেলে মাহিমের সাথে বিয়ে দিয়ে দিব। বাবা কি বলছো তুমি? এই সব তুমি ভালো করেই জানো মাহিম ভাই কতটা খারাপ একটা ছেলে, নেশা ছাড়া এক মিনিটও থাকতে পারে না, রাস্তায় মেয়েদের দেখলে টিস করে, ইফটিজিং করে, এমন খারাপ ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? হ্যাঁ বিয়ে দিব, আমার কাছে টাকাই সব, তোকে ওর কাছে বিয়ে দিলে নগদ 10 লাখ টাকা দিবে বলেছে আমাকে, এখন তুই বল কি করবি? চোখের পানি মুছতে মুছতে বলল মৌ। বাবা আমি আগামী মাস থেকে তোমার হাতে টাকা তুলে দিব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পট মাহিমের সাথে আমাকে বিয়ে দিও না। ঠিক আছে, তবে মনে রাখিস আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলে আরমান খান বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঠিক সে সময় মৌয়ের ছোট ভাই ইমাম এসে বলল, আপু দেখ না, আজ আবার তোর নামে 1000টা কালো গোলাপ দিয়ে গেল। মৌ পিছনে তাকিয়ে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তা মৌ নিজেও বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা 3টা করে 1000টা কালো গোলাপ তোর নামে আসছে, কিন্তু কে দিচ্ছে সে বিষয় এখন জানতে পারলাম না। ইমাম এটা তো আমিও জানি না কে করছে এটা, আর সে জানলো বাকি করে আমার প্রিয় ফুল কালো গোলাপের কথা। যাই হোক ইমাম, আমি বের হচ্ছি, কিছু চাকরির ইন্টারভিউ দেওয়ার আছে, ভাগ্য ভালো থাকলে চাকরিটা হয়ে যাবে আজ। বেস্ট অফ লাক আপু। ইমাম, থ্যাংক ইউ। মৌ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটা 3 পিস পরে নিয়ে তার উপর ক্রিম কালারের ওড়না দিয়ে হিজাবটা বেঁধে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইমাম মৌর পিছু নেও, কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। কিন্তু বাবা আপুর পিছু নেওয়া প্রয়োজন কেন? সেটা তোমার না জানলেও চলবে, তোমাকে যা বললাম তাই করো, আদারওয়াইজ আমি অন্য কিছু করতে বাধ্য হব। না বাবা যাচ্ছি। ভয়ে ভয়ে ইমাম মৌর পিছু নেও, কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। কিন্তু বাবা আপুর পিছু নেওয়া প্রয়োজন কেন? সেটা তোমার না জানলেও চলবে, তোমাকে যা বললাম তাই করো, আদারওয়াইজ আমি অন্য কিছু করতে বাধ্য হব। না বাবা যাচ্ছি। ভয়ে ভয়ে প্রথম ইন্টারভিউটা ভালোই হলো, কিন্তু মনে হয় না ওখানে আমার চাকরিটা হবে। এখন আজকের মতো লাস্ট ইন্টারভিউটা দিব। মৌ চৌধুরী গ্রুপ এবং তে অফিস রুমে বসে আছে 2 ঘন্টা যাবৎ, কিন্তু এখনও কেউ মৌয়ের নাম ধরে ডাকছে না। বিষয়টা খুবই বিরক্তিকর লাগছে মৌয়ের কাছে। মৌ রিসেপশনে গিয়ে জানতে চায় ইন্টারভিউটা কখন শুরু হবে। আসলে গত 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি, কিন্তু কেউ এখন ডাকছে না। রিসেপশনের মেয়েটা মৌকে কিছু বলতে যাবে, ঠিক সে সময় মৌয়ের পিছনে আগুন চৌধুরীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মৌ কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতে মৌয়ের জান বেরিয়ে যাবার উপক্রম। বিজনেস আইকন যে কিনা মায় 25 বছরে 3 বার অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিনা মৌয়ের সামনে দাঁড়িয়ে। মিস জান্নাত, হু ইজ শি? আগুন স্যার, উনি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। জান্নাত, ওকে আমার কেবিনে পাঠিয়ে দিন 2 মিনিট পর। কথাটা বলে আগুন গট গট করে কেবিনে চলে গেল। আর দিকে জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে, আগুনের কথাটা ঠিক মতো হজম করতে পারছে না। জান্নাত, এই মেয়ে আমার হাতে একটা চিমটি কাটত। জান্নাত, মৌ জান্নাতের কথা শুনে জোরে একটা চিমটি কাটল জান্নাতে হাতে। জান্নাত কপাল কুঁচকে মৌকে বলল, মিস মৌমিতা জাহান। মৌ, আপনি প্রথম কোন মেয়ে যে কিনা সরাসরি আগুন চৌধুরীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন? দাঁড়িয়ে আছেন কেন? ডান দিকে সোজা স্যারের কেবিন। মৌ কিছু না বলে ব্যাগটা নিয়ে সোজা আগুনের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে। মৌ, মে আই কামিং স্যার? মৌ, ইয়েস। তো মিস মৌমিতা জাহান, মৌ আপনার সার্টিফিকেটগুলো দিন। মৌ ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বার করে আগুনের টেবিলের উপর রাখে। আগুন সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে একটা ফাইলে সাইন করতে বলে মৌকে। মৌ পেপারসটা না দেখেই সাইন করে দেয়। ততক্ষণে আগুন লাইটার বার করে জ্বালিয়ে দিল মৌয়ের সার্টিফিকেটগুলো। এটা দেখে মৌ চিৎকার করে ওঠে, স্যার স্যার, আপনি এটা কি করছেন? কেন পোড়াচ্ছেন আমার সার্টিফিকেটগুলো? হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলতে লাগল মৌ। আগুন মৌয়ের কথা তোয়াক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে, স্যার আসব? ইয়েস, আজ থেকে আমার নতুন পিএ এই যে মৌমিতা জাহান। মৌ, ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিবেন আর আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবে। ওকে স্যার, এখন যেতে পারেন। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পুড়ে ছাই পড়ে রইল নিচে। প্রথম দিন মৌয়ের সাথে যা হলো, মৌ ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে মৌয়ের ভাবনাটা ভেঙে দিয়ে আগুন বলে উঠল,
চাকরি ছাড়ার চিন্তা কখনো মনে এনো না, কারণ এই অফিসে ছাড়া অন্য কোথাও তোমার চাকরি হবে, বিকজ সার্টিফিকেট ছাড়া কোন কোম্পানি তোমাকে চাকরিতে রাখবে না। আগুনের কথা শুনে মৌ যেন রাগে ফেটে পড়ছে। দেখুন স্যার, আপনি কাজটা মোটেও ঠিক করেননি, এভাবে আমার ক্ষতি না করলেও পারতেন। আমি চলে যাচ্ছি। ও হার একটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি বা না পারি, কিন্তু আপনার এখানে চাকরি আমি করব না। যে অফিসে এমন অসভ্য বাজে খারাপ বস থাকে সেখানে তো একদম নয়। মৌ বেরিয়ে যেতে নিলে খেয়াল করল দরজা খুলছে না। অনেক চেষ্টা করে ও খুলতে না পেরে পিছনে আগুনের দিকে তাকাতে দেখে আগুন মুখ বাঁকিয়ে হাসছে। মৌ এতক্ষণে বুঝতে পারল দরজা না খোলার পিছনে এই বাজে লোকটার হাত আছে। মৌ আগুনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আগুন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মৌয়ের দিকে এগোতে লাগল। মৌ এতক্ষণ রেগে থাকলেও এখন বেশ ভয় পাচ্ছে আগুনকে দেখে। স্যার প্লিজ, আমি এখানে চাকরি করতে চাই না, আপনি আমাকে যেতে দিন প্লিজ। ওকে যেতে দিব, তার আগে এটা দেখো এখানে কি লেখা আছে। পেপারসটা মৌর হাতে ধরিয়ে দিয়ে মৌ 20-15 বার পেপারসটা ভালো করে দেখল। দেখে এখন মৌয়ের ইচ্ছে করছে এখানে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে, কিন্তু তা করতে পারছে না। মৌ অসহায় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার আমি চাকরিটা করব। মাথা নিচু করে মৌয়ের মুখে কথাটা শোনা মায় আগুনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন আবার তার চেয়ারে বসে পড়ল। তো মিস মৌ, এতক্ষণে বুঝতে পারছেন এখন আপনার কিছুই করার নেই। আপনি যে পেপারসে না দেখে সাইন করে দিয়েছেন সেটা স্পষ্টভাবে লেখা আছে 1 বছরের আগে যদি আপনি চাকরি ছাড়তে চান তাহলে 1 কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। এখন বাড়িতে ফিরে যান, আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন না ওগো। মৌ দরজার দিকে তাকাতে দেখে দরজাটা খোলা। মৌ দ্রুত কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে যেতে নিলে ম্যানেজার পিছন থেকে ডাক দেয়। মৌ দাঁড়িয়ে যায়। ম্যানেজার ছুটে এসে দুটো খাম মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মৌ আর না দাঁড়িয়ে রিকশায় করে বাড়িতে চলে আসে। মৌ এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? বাড়িতে ঢুকতেই মৌকে প্রশ্ন করে আরমান খান, বাবা আমি আজ চাকরি পেয়েছি। কথাটা শোনা মায় আরমান খানের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। সত্যি বলছিস? কত টাকা স্যালারি? মৌ জানত ওর বাবা এটাই আগে জানতে চাইবে, তাই কথা না বাড়িয়ে অ্যাডভান্স টাকার খামটা আরমান খানের দিকে এগিয়ে দিতে ছো মেরে খামটা নিয়ে নেয়। আরমান খান খাম খুলে দেখে 50,000 টাকা। এত টাকা? তুই মনে হয় অনেক ক্লান্ত, যা রুমে যা, আমি খাবার বেড়ে নিয়ে যাচ্ছি। মৌ যেন আকাশ থেকে পড়ল আরমান খানের কথা শুনে। যে বাবা মা মরে যাওয়ার পর ভালো করে কথা বলে না, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া তো দূরে থাক, আজ হাতে কিছু টাকা দেওয়ায় এত ভালোবাসা। মৌ রুমে যে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে তখন হঠাৎ করেই সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের দুচোখ যেন আটকে গেল। মৌ রুমে যে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে তখন হঠাৎ করেই সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের দুচোখ যেন আটকে গেল, কারণ মৌয়ের মুখোমুখি আর কেউ না, আগুন দাঁড়িয়ে আছে মৌয়ের দিকে টেডি স্মাইল দিয়ে। ইতিমধ্যে মৌয়ের হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। তোয়ালেটা ফেলে দিয়ে দৌড়ে রুমে চলে গেল। এদিকে আগুন মৌয়ের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগল। আগুন স্যার এখানে কি করছে? ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগল। মৌ আগুনের ভয়ে বেকনিতে যাওয়া বন্ধ করে দিল। ইমাম, মৌকে ডেকে নিয়ে আয়, খাবার রেডি আছে। বাবা তুমি আপুর জন্য নিজের হাতে খাবার সার্ভ করছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। ইমাম বেশি কথা না বলে যা করতে বললাম তাই করো, চোখ গরম করে। ইমাম আর কিছু না বলে মৌকে ডাকতে চলে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো, মৌকে দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব, আর তা না হলে মাহিম তো আছে। কথাটা বলে আরমান খান এক পৌশাচিক হাসি দিল। এভাবে কিছু মাস কেটে গেল, কিন্তু আগুনে টর্চার করা কমেনি, উল্টো বেড়ে যাচ্ছে দিন দিন। মৌ পিয়ে হয়ে যাওয়ার পর থেকে পিয়নের কাজও করতে হয়েছে মৌকে। কখন সারাদিন কফি বানিয়ে আনতে হতো মৌকে, আর আগুন তা না খেয়ে মৌয়ের মাথায় ঢেলে দিত। অফিসের কোন ছেলে যদি মৌয়ের সাথে কথা বলতো তাহলে সেদিন মৌকে এক পায়ে দাঁড় করিয়ে রাখত আগুন। মৌ নীরবে আগুনের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথায় বলে না। মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে, আর তা একবার অতিক্রম করে ফেললে শান্তশিষ্ট মানুষও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনই ঘটে মৌয়ের জীবনে। আগুন একদিন জোর করেই মৌকে কিস বসে, তবে তা অফিস কর্মচারীর সামনে। মৌ লজ্জা ঘৃণায় সবার সামনে আগুনের গালে থাপ্পড় মেরে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর থেকে মৌ আর অফিসে যায়নি না। আগুন মৌকে ফোন করেছে, তবে মাস শেষে মৌয়ের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। মৌ আগুনের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে অপরিচিতা বইটা পড়ছিল। তখনই হন্তদন্ত হয়ে আরমান খান মৌয়ের রুমে ঢুকে মৌকে বিয়ের শাড়ি গয়না দিয়ে বলে, মৌ মা এগুলো দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা।
বাবা এই সব কি বিয়ের শাড়ি কেন? তোমাকে এত প্রশ্ন করতে বলেনি আমি, তোমাকে যা বলেছি তাই বলো পছন্দ হয়েছে কিনা। রাগী গলায়, হ্যাঁ বাবা আমার পছন্দ হয়েছে। গুড। শোন মৌ, আগামী মাসের 5 তারিখ তোমার আর মাহিমের বিয়ে ঠিক করেছি। আরমান খানের কথা শুনে মৌ যেন সব কথা হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝতে পারছে না, শুধু এটাই ভেবে যাচ্ছে যে করে হোক এই বিয়ে হওয়ার আগে পালাতে হবে। মৌ একটা প্রশ্ন ছিল। জি বাবা বলো। প্রত্যেকদিন যে এত কালো গোলাপ আসে কে পাঠায় এটা কি তুই জানিস? না বাবা আমি সত্যি জানি না কে এই ফুলগুলো পাঠায়। মৌয়ের কথা শুনে আরমান খান যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক তাহলে মৌ এখনো কিছু জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। আগুন চৌধুরী তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছ তুমি মৌকে যে তুমি কালো গোলাপগুলো পাঠাও তা আমি জানি না? হ্যাঁ আমি জানি, কিন্তু মৌ জানে না, কারণ এই 15 বছরে ওর স্মৃতি থেকে তোমাকে আমি মুছে ফেলেছি। হা হা হা। আরমান খান নিজের মনে মনে হাসতে লাগলো, আর এদিকে মৌ গভীর চিন্তায় তলিয়ে গেল। মৌ কিছুতেই মাহিমকে বিয়ে করতে চায় না, কারণ মাহিম যতবার ওর সামনে এসেছে ততবার ওর দিকে অদ্ভুত এক নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকত। অনেকবার আরমান খানকে বলে ও কিছু হয়নি, মৌয়ের কথাগুলো ইগনোর করত আরমান খান। বাবা তুমি এখানে ড্রয়িং রুমে চলো, মাহিম ভাই আর ওনার বাবা মা এসেছেন। ইমামের মুখে কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে রুমে থেকে বেরিয়ে গেলেন, আর যাওয়ার আগে মৌকে রেডি হতে বলে গেলেন। আপু। ইমাম। হুম বল চোখে পানি নিয়ে। আপুরে তুই কোথাও পালিয়ে জানা, এই নরকে তোকে আর থাকতে হবে না। কথাটা বলে ইমাম চলে গেল। কিছুক্ষণ পর মৌয়ের ডাক পড়তেই মৌ শাড়ি পরে মাহিমের বাবা মায়ের সামনে যায়। তারা মৌয়ের সাথে কথা বলে, কিন্তু অন্যদিকে একজোড়া চোখ মৌয়ের দিকে তাকিয়ে আছে নোংরা ললুক দৃষ্টিতে। তা মৌ ঠিক বুঝতে পেরে তাড়াতাড়ি মাহিমের বাবা মায়ের কাছ থেকে বিদেয় নিয়ে রুমে চলে আসে মৌ। রুমের দরজা লক করে এসে পরনের শাড়ি টেনে নিজেই খুলে ফেলে ফ্লোরে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে লাগল। মা তুমি শান্তি পাচ্ছ তো আমাকে এভাবে দেখে? কেন বলো মা, কেন তুমি মরে যাওয়ার পর মাকে সাথে নিলে না কেন বলো? আমি কি খুব খারাপ মেয়ে মাতার জন্য আমাকে এমন শাস্তি দিলে? কেন মা, কেন আমার সাথে এমন কেন হয়? কি অপরাধ করেছি আমি যার কারণে আমাকে একা রেখে এভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা জানো বাবা না আর আগের মতো আমাকে ভালোবাসে না। তুমি চলে যাওয়ার পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো আদরও করে না, খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা মা আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা বলো। তাই জন্য কি ওরকম মাতাল নেশাখোর বাজে ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া আর কিছু বোঝে না? মাগো তুমি মরে যাওয়ার সময় আমাকে কেন সাথে নিলে না মা, কেন নিলে না? মৌ ওর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, কিন্তু মৌ জানে না দূর থেকে কেউ একজন মৌয়ের কষ্ট দেখে সেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। এর মাঝে মাহিম আর মৌকে ডিস্টার্ব করার জন্য এই বাড়িতে আসেনি। শুধু একবার মাহিমের বাবা মা এসেছিল বিয়ের শপিংগুলো দেখাতে। মৌ এবার নিজের ডিসিশন নিয়েছে যে এই বিয়ে সে করবে না, যে করে হোক সে পালাবে, কিন্তু এমন কোন এক্সকিউজ চাই যেটা বললে অনায়াসে মৌকে আরমান খান বাড়ি থেকে বেরোতে দিবে। মৌয়ের মাথায় আসলো অফিসের কথা। আইডিয়া, বাবা যদি বলি অফিসে ইমার্জেন্সি ডেকেছে তাহলে হয়তো আর বারণ করতে পারবে না। যদি ও বা ইমামকে সাথে পাঠায় তাহলে ও আমার সাথ দিবে। এখন বাবাকে বলতে হবে। মৌ আরমান খানের রুমের সামনে এসে দরজায় নক করতেই আরমান খান ভিতরে আসতে বলে। মৌ তুমি এখন এই সময়ে কি ব্যাপার? কপাল কুঁচকে জানতে চাইল আরমান খান। বাবা অফিস থেকে ফোন এসেছে, আমাকে ইমার্জেন্সি যেতে বলেছে অফিসে। আরমান খান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ঠিক আছে যাও, তবে সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবে। বিয়ের আগে বাইরে এত যাতায়াত করা ভালো না। জি বাবা আমি সন্ধ্যার আগে বাড়িতে ফিরবার চেষ্টা করব। মৌ রুম থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচল। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল মৌ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই একটা প্রাইভেট কার সামনে থামিয়ে একটা রুমাল দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে, সাথে সাথে মৌ অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর মৌ নিজেকে আবিষ্কার অন্ধকার একটা রুমে, যেখানে মৌকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে যায়। মৌকে এভাবে চমকাতে দেখে আগুন বলে, মন পাখি এভাবে ভয় পাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক হম, যাও ফ্রেশ হয়ে আসো। আগুনের কোন কথাই যেন মৌয়ের কানে পৌঁছাচ্ছে না। মৌ যেন কোন এক ঘোরের ভিতর আছে। আগুন মৌকে নিশ্চুপ দেখে রেগে যায়। হুট করে মৌকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আগুন। কি করছেন কি স্যার? আমাকে নামিয়ে দিন প্লিজ।
এদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে মৌয়ের কাণ্ড দেখে। আগুন বেশ বুঝতে পারছে, শুধু টাওয়েল পরা দেখে মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবার ভিজতে লাগল। কি করছেন কি স্যার, আমাকে নামিয়ে দিন প্লিজ। এদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে মৌয়ের কাণ্ড দেখে। আগুন বেশ বুঝতে পারছে, শুধু টাওয়েল পরা দেখে মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবার ভিজতে লাগল। স্যার আমার ঠান্ডা লাগছে, প্লিজ শাওয়ার অফ করুন। আগুন শুধু মৌয়ের কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। মৌ আগুনের কোন রেসপন্স না পেয়ে চোখ মেলে আগুনের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখনই আগুন মৌয়ের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মৌ আগুনের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলেই আগুন মৌয়ের হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। মৌ এই সব সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। হঠাৎ করেই আগুনের ঘোর কাটতেই এক ঝটকায় মৌর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আগুন। মৌ সাথে সাথে বসে পড়ে কাঁদতে থাকে। আগুন কিছু না বলে রুমে গিয়ে কারবার থেকে আগুনের একটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমি আর সহ্য করতে পারছি না স্যার, প্লিজ এবার আমাকে মুক্তি দিন প্লিজ। আগুন মৌয়ের কথার কোন তোয়াক্কা না করে মৌয়ের শরীর থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলে শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। মৌয়ের কোন কথাই শুনল না আগুন। মৌ অনবরত কেঁদে যাচ্ছে। একটা মেয়ের কাছে সবথেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, যা আগুন তার থেকে কেড়ে নিল। ভাবতেই মৌ হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগল। নেকা কান্না বন্ধ করো মনপাখি, এমন কিছু এখনো করেনি আমি যার জন্য তুমি এভাবে মরা কান্না করছো। আগুনের কথা শুনে মৌ রেগে আগুনকে থাপ্পড় মারে, এত জোরে মারে ওয়াশরুমে থাপ্পড়ের শব্দ বারবার রিপিট হতে থাকে। আগুন হাতের মুঠ শক্ত করে ফেলে চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে মৌকে আর কোলে নিয়ে বেডে উপর ছুঁড়ে মারে। মৌ ভাবতে পারেনি আগুন এমন কিছু করবে, কিন্তু যখনই আগুনের মুখের দিকে তাকাতেই মৌ যেন ভয় কুকরে গেল। আগুন ধীরে ধীরে মৌয়ের দিকে আগাতেই মৌ বেড থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। হাউ ডেয়ার সি, রেগে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে থাকল আগুন। রুম থেকে তো ছুটে বের হলাম, কিন্তু যাব কোথায়? নিচে যাব। কথাগুলো ভাবতে ভাবতে মৌ দৌড়ে নিচে চলে গেল। মেইন ডোর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় নীলা এসে মৌয়ের হাত টেনে ধরে। ম্যাম প্লিজ আপনি আর এক পা বাইরে দিবেন না, তাহলে এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। মৌ এতক্ষণ হা হয়ে নীলার কথা শুনে গেল, তারপর হঠাৎ করে মৌ নীলার হাত ছুটিয়ে বাইরে দৌড় দিল। এই সব কি আঙ্কেল? মৌ কোথায়? মাহিম না মানে বাবা, আসলে মৌকে কোথাও খুঁজে পাচ্ছি না। মৌ অফিসে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু এখনও বাড়িতে ফিরল না। আগুন চৌধুরীর কথা মাহিমকে জানতে দিলে চলবে না, তাহলে বর্ষর সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। পুলিশের কাছে না যেয়ে আমার বাগান বাড়িতে কি করছেন বলুন তো? চলুন এক্ষুনি চলুন, পুলিশের কাছে যেতে হবে, যে করে হোক আমার মৌকে চাই। এতদিন নিজেকে সংযত রেখেছি বৈধভাবে ওকে নিজের করে নিব বলে, না হলে তো কবেই আমার এই বাগান বাড়িতে তুলে নিয়ে বাসর করে ফেলতাম। তবে জোর করে সব পাওয়াটা মজার না, তাই এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করতে রাজি করানোটা বৃথা হয়ে যেতে আমি কিছুতেই দিব না। মৌ কিছুতেই না, মনে মনে। না মাহিম বাবা, পুলিশের কাছে আমরা যেতে পারবো না, তাহলে আমার মেয়েটার চরিত্রে কালো দাগ ফেলবে এই সমাজের লোকেরা। আমি চাই তুমি কিছু দিন অপেক্ষা করো, দেখো মৌ ফিরে আসে কিনা, কারণ আমার মনে হয় মৌ বিয়েটা এখন করতে চায় না বলে এমন একটা কাজ করেছে। তুমি একটু সময় দেও মাহিম, দেখবে ও ঠিক ফিরে আসবে। যে করে হোক মাহিমকে বিয়েটা পিছাতে রাজি করাতে হবে, নয়তো সবকিছু সবার সামনে এসে পড়বে। ওকে আঙ্কেল, আমি আর অন উইক ওয়েট করব। যদি এই সময়ের ভিতর মৌ বিয়েতে রাজি হলে ভালো, নয়তো ওর এমন অবস্থা করব আমি নিজেকে দেখে শিউরে উঠবে। কথাটা বলে রাগে হন হন করে বেরিয়ে গেল মাহিম। বাবা, ইমাম, কি বলবে বলো? আমার তাড়া আছে। একটা সত্যি কথা বলবে আমাকে। কি কথা জানতে চাও? তাড়াতাড়ি বলে ফেলো। তুমি কি সত্যি আমাদের বাবা, নাকি সৎ বাবা? ইমামের হঠাৎ মনে হলো বা গালটা জ্বলে যাচ্ছে, সাথে কানটা ঝিনঝিন করছে। গাল ধরে দাঁড়িয়ে আছে ইমাম। নেক্সট টাইম আমাকে এরকম প্রশ্ন করার আগে এই থাপ্পড়টার কথা মনে রেখে প্রশ্ন করবে, অন্যথায় এর থেকেও কঠিন সাজা পেতে হবে তোমাকে। আরমান খান আর কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়ির ভিতর চলে গেল। এদিকে ইমাম গালে হাত দিয়ে নিজের মনে মনেই প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি আরমান খান আমাদের বাবা, নাকি সৎ বাবা? আপুরে, তুই বেঁচে গেছিস, পালিয়ে গিয়ে যেখানে থাকিস ভালো থাকিস। কথাটা বলতে বলতে ইমামের দুচোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
ম্যাম ম্যাম প্লিজ উঠুন তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে স্যার ভীষণ পাগলামি করছে, আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা সম্ভব না। নীলা, উফাফার একটু ঘুমতে দে না ইমাম, সকাল সকাল জ্বালাস না তো। ঘুমের ঘোরে বলতে লাগল মৌ। ম্যাম আমি ইমাম না, নীলা উঠুন প্লিজ। এবার নীলা বেশ জোরে চিৎকার করে বলায় মৌ শোয়া থেকে হুট করে উঠে বসে চারিদিক তাকিয়ে দেখতে থাকে। ওহ গড, অ্যাট লিস্ট ঘুম থেকে উঠলেন। নীলা, থ্যাংক ইউ নীলা, রাতে তোমার রুমে আমাকে থাকতে দেওয়ার জন্য। তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম এভাবে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, আপনি আমার স্যারের ভালোবাসা, আপনার সেফটির জন্য আমার জান দিতেও আমি একবার ভাবব না। ওয়েট কি বলছো তুমি এই সব? আমি স্যারের ভালোবাসা? অবাক হয়ে জানতে চাইল মৌ। ম্যাম আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিব, তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহস পাচ্ছে না দরজায় নক করার। তাহলে আমাকে কেন বলছো? এক ঢোক গিলে বলল মৌ। কারণ আর সবাইকে কিছু বললেও আপনাকে কিছু বলবে না, শিওর আপনি চলুন আগে। নীলা মৌকে ঠেলে ঠুলে আগুনের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। মৌ এবার না চাইতেও দরজায় একবার নক করে বসল, সাথে সাথে আগুন দরজা খুলে মৌয়ের এক হাত টান দিয়ে ভিতরে নিয়ে দরজা লক করে দিয়ে মৌকে বেডের উপর ছুঁড়ে মারল। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হবার? রেগে বলতে থাকে আগুন। স্যার আমি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আগুনের ভয়ে মৌ ওর চোখের পানি নাকের পানি একসাথে করে ফেলল। আগুন মৌয়ের চোখে পানি দেখে কিছুটা নরম হয়ে যায়, ধীর পায়ে মৌয়ের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মৌয়ের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, কাল রাতে যদি তুমি নীলার কথা না শুনতে তাহলে হয়তো এখন তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে মৌকে ছেড়ে দিয়ে আগুন কপাল কুঁচকে তাকাল। আমি তোমার কাছে থাকলে কি রকম সমস্যা হয় তোমার, আমিও একটু শুনি। টেডি স্মাইল দিয়ে স্যারের কথা শুনে ওনার দিকে তাকাতে যেন আজ আমার ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আদৌ সত্যি জানি না, শুধু এইটুকু জানি আমাকে এখান থেকে পালাতে হবে, তার আগে জানতে হবে স্যার কেন আমাকে বারবার মনপাখি আর মিসেস বলছে। স্যারের দিকে তাকাতে যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম। কি অসম্ভব সুন্দর দু চোখ, মনে হয় নীল সাগর, যে কোন মুহূর্তে আমি ডুবে যেতে পারি। ছি ছি ছি, আমি এই সব কি ভাবছি? এই বাজে খারাপ লোকটাকে নিয়ে নিজেকে ধিক্কার দিতে ব্যস্ত মৌ তখনই আগুন মৌয়ের চুল মুঠি ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুন মৌ আগুনের সিক্স প্যাক বডির সাথে না পেরে উঠে নেতিয়ে পড়ল। গতকাল রাতে সামান্য স্যুপ খেয়েছিল মৌ, এখন মৌয়ের পেটে ইঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখন আবার ঠোঁটের উপর এমন অত্যাচার মৌ সহ্য করতে পারল না, দম বন্ধ হয়ে আসছিল। তখনই আগুন মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগল, সাথে মৌ। নেক্সট টাইম আমার কথার অবাধ্য হলে এর থেকেও কঠিন শাস্তি তোমাকে পেতে হবে মনপাখি। কাবার্ডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করব একসাথে, মনে থাকবে। মৌ ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে আগুন গায়ে শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নীলা এদিকে আয়। আগুন, জি স্যার। তোর হাত দেখি। নীলার হাত ধরে, স্যার আমি ঠিক আছি, কিছু হয়নি। হাত সরিয়ে নিয়ে, তোর কাছে কিছু জানতে চেয়েছি আমি, চোখ গরম করে বলল আগুন। না মানে স্যার, দেখ নীলা রাগের মাথায় কাল তোকে হার্ট করলাম, কিছু মনে করিস না বোন। না স্যার আমি কিছু মনে করেনি, রাস্তা থেকে কুড়িয়ে এনে এই এত বড় রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার মতো অনাথকে বনে আদর ভালোবাসা দিয়েছেন, এখন বলছেন আমি কিছু মনে করব? কখনো না। তবে স্যার একটা কথা বলবো। বল। স্যার ম্যামকে সব সত্যিটা বলে দিলে তো ম্যাম আর পালাতে চাইতো না, আর আপনাকে বুঝতে পারত। নীলা ব্রেকফাস্ট রেডি কর। কথাটা বলে আগুন ডাইনিং এর চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ পর পর আগুন ঘড়ি দেখছে, দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চলল, কিন্তু মৌয়ের নিচে আসার নাম নেই। এবার আগুন বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে মৌকে নামতে দেখল। লাল রঙের শাড়ি পরা, ভিজে চুলগুলো ছেড়ে দেওয়া, টুপ টুপ করে চুল থেকে পানি পড়ছে। মৌকে দেখে মনে হচ্ছে মাত্রই সদ্য ফুটে ওঠা একটা লাল গোলাপ। ভাবতেই আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। স্যার স্যার কি হলো? হঠাৎ করে মৌয়ের গলা পেয়ে আগুনের ধ্যান ভাঙ্গে, ওদিকে নীলা মুখ টিপে টিপে হাসতে লাগলো। এটা দেখে আগুন টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয় পেয়ে আগুনের সামনে থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে। এদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার স্যার কি হলো?
হঠাৎ করে মৌয়ের গলা পেয়ে আগুনের ধ্যান ভাঙ্গে। ওদিকে নীলা মুখ টিপে টিপে হাসতে লাগলো। এটা দেখে আগুন টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয় পেয়ে আগুনের সামনে থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে। এদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। এখানে বসো। আগুনের পাশের চেয়ারটায় বসতে বলল মৌকে। স্যারের কথা মতো চেয়ারে চুপ করে বসে পড়লাম। নীলা ঝটপট আগুন আর মৌকে চা নাস্তা দিল। মৌ কিছুই না খেয়ে চুপ করে বসে রইল। আগুন চাটা মুখে নিতেই দেখে মৌ না খেয়ে চুপ করে বসে আছে। আগুন চাটা নিচে রেখে ব্রেড হাতে নিয়ে মৌয়ের মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মৌ মোটেও প্রস্তুত ছিল না। কোনভাবে খাবারটা খেয়ে রাগী কণ্ঠে আগুনকে কিছু বলতে যাবে, তখনই আগুনে ফোনটা বেজে ওঠে। কাজটা কমপ্লিট। আগুন: ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কাজটা করেছি, তবে ছেলেটি বেশ সমস্যা করছে, মানে খুব চেঁচামেচি করছে। ইউ ইডিয়েট, কি করে একটা ছেলেকে হ্যান্ডেল করতে হয় তা এখনও শিখিসনি? রেগে বলল আগুন। সরি স্যার, সরি মাই ফুট, ছেলেটিকে অজ্ঞান করে রাখো, আমি আসছি। ওকে স্যার। আগুনের ফোনে কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে মৌ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি, এভাবে প্লিজ আমার দিকে তাকিয়ে থেকো না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দুষ্টুমি হাসি দিয়ে বলল আগুন। ছি, আপনি এই সব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটিকে আটকে রেখেছেন? মৌ: জানতে চাও মন পাখি? মৌ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আগুন এক গ্লাস দুধ নিয়ে মৌকে জোর করে খাইয়ে দিয়ে মৌকে আর কোলে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগুনের হুট করে মৌকে নিয়ে যাওয়া দেখে ছাদে দাঁড়িয়ে নীলা হাসতে লাগল। নীলার হাসি দেখে নীনা প্রশ্ন করল, কি ব্যাপার নীলা, এরকম পাগলের মতো হাসছিস কেন, কি হয়েছে? হাসব না নীনা, কি বলছিস জানিস আগুন স্যার ম্যামকে নিয়ে কোথায় গেল? না, আমি জানব কি করে, বল। তুই বল কোথায় গেল? নীনা: ম্যামের সব প্রশ্নের উত্তর দিতে। নীলা: হোয়াট রেইলি নীলা? তাহলে তো বেশ ভালো। না না, খুব খুব ভালো হবে। হুমম, এখন শুধু সময়ের অপেক্ষা। নীনা: চল নিচে চল, স্যারের রুমটা সাজিয়ে ফেলি ম্যামের প্রিয় ফুল দিয়ে। হুম চল। স্যার আমরা কোথায় যাচ্ছি? ভয়ে ভয়ে প্রশ্ন করল মৌ। আগুন মৌয়ের প্রশ্নে ওরে শুধু মায় একটা মিষ্টি হাসি দিয়ে বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে মন পাখি, জাস্ট একটু পেশেন্স রাখো। পেশেন্স রাখবো মানে স্যার কি আমাকে মেরে ফেলার ফোন দিয়াচ্ছে? না না না, তা হতে পারে না, এক নরক থেকে বেরিয়ে এসে আর কোন নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমাকে সাহস করে কিছু করতে হবে। কিন্তু কি করব আমি? আইডিয়া। স্যার একটা কথা বলবো। এক কেন মন পাখি, হাজারটা কথা বলো, আমি তো তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। তোমার মনে কি চলছে এটা এই আগুন চৌধুরীর বুঝতে আর বাকি নেই মন পাখি, তবুও একটা সুযোগ দিব তোমাকে পালানোর, তবে এইবার যদি আমার হাতে ধরা পড়ো তো সারা জীবনের জন্য আমার মনগৃহে তোমাকে বন্দী করে রাখব। স্যার আমার না খুব পানির পিপাসা লেগেছে, আমি পানি খাব। মৌয়ের কথা শোনা মাত্র আগুন খুব জোরে গাড়ি ব্রেক করে মৌর দিকে তাকায়। আগুন: হোয়াট, এই কিছুক্ষণ আগে তোমাকে নিজ হাতে এক গ্লাস দুধ খাইয়ে দিলাম না? হ্যাঁ মানে আমার আবার পিপাসা পেয়েছে। আগুন গাড়িতে কোন পানির বোতল না পেয়ে গাড়ি সাইড করে দোকান থেকে পানি আনতে বেরোতে মৌ আসতে আসতে গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের ভিতর ঢুকে যায়। আগুন দোকান থেকে পানির বোতল কিনে এনে মৌকে দিতে যাবে, তখনই দেখে গাড়ি ফাঁকা। যা ভেবেছিলাম মন পাখি, তুমি ঠিক তাই করলে। নেভার মাইন্ড, আমি জানি তুমি এখন কোথায় আছো। আগুন পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতে আগুন খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। আগুন বাঁকা হাসি দিয়ে সে পথ ধরে এগোতে থাকে। ওমা গো, এত বড় সাপ তো জিন্দিগিতে আমি দেখিনি। এখন যদি এই সাপটা আমায় কামড় দেয় তাহলে তো আমি অক্কা পেয়ে যাব, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে মৌ লাফাতে লাফাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো সাপটাকে দেখে। আল্লাহ, কেন যে শাড়িটা পরতে গেলাম, এখন দৌড়াতেও পারছি না, শাড়িটা পায়ে বেঁধে যাচ্ছে বারবার। কি করবে মৌ তা ভাবতে ভাবতে দেখে সাপটা ছোবল দেওয়ার জন্য এগিয়ে আসছে। মৌ ভয় হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মৌ খেয়াল করল সাপটা এখনও ছোবল দেয়নি, পায়ে কোন ব্যথা অনুভব করল না। চোখ থেকে হাত সরিয়ে সাপটাকে দেখার জন্য পিটপিট করে তাকাতে দেখে সামনে আগুন চৌধুরী দাঁড়িয়ে আছে, হাত দুটো পকেটে রেখে মুখে কিউট মার্কা একটা হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আমি কি বলবো বুঝতে পারছি না। চারদিকে তাকিয়ে দেখলাম কোথায় ওই সাপটাকে দেখতে পেলাম না, তা দেখে একস্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু এখন ভাবছি এই লুচু সারটার হাত থেকে কি করে বাঁচা যায়। এখন কি দৌড় দিব নাকি হেঁটে হেঁটে যাব? আর এই শাড়ি পরে তো বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারবো না। তাহলে আমি বলছি, তাহলে কি করবে? আগুন। মানে ইটস সিম্পল ওয়েট। বেশি কথার সুযোগ না দিয়ে কোলে তুলে নিলাম। এই কি করছেন? কি ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে যাব না কোথাও। মৌ, তাহলে কি ওই লম্পট মাহিমের কাছে যাবে? গাড়িতে বসিয়ে দিয়ে বলল আগুন। মাহিমের কথা শুনতাই মৌ চুপ করে গেল, যেন কোন এক অজানা ভয় ঘিরে ধরেছে মৌকে। আগুন আপাতত মৌয়ের ভয়টা কাটাতে চায় না, তাই সেই গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি স্টার্ট দিল। মনপাখি নামো। আগুনের কথামতো মৌ চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। আগুন মৌয়ের হাত ধরে আগুনদের পুরনো কারখানার ভিতরে ঢুকতেই কয়েকজন লোক এসে আগুনকে সালাম দিতে লাগলো, আর একজন এসে আগুনের হাতে গান দিতে দিতে বলল, স্যার, আপনার কথা মতো ছেলেটাকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন পানি নিয়ে আয়, ওর জ্ঞান ফিরাতে হবে। আগুন, ওকে স্যার, আপনি ভিতরে যান। লোকটি আগুনের কথা মতো পানি আনতে বাইরে চলে গেল, আর আগুন মৌকে নিয়ে ভিতরে চলে গেল। মৌ কিছু জিজ্ঞাসা করতে যাবে আগুনের কাছে, তখনই আগুন চোখের ইশারায় মৌকে চুপ থাকতে বলল। আমাকে না দেখে সামনে ওই চেয়ারে যে ছেলেটিকে দেখছো, ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরাতে হবে তোমাকে। আমি? হ্যাঁ তুমি। মিলন পানির বোতলটা মনপাখির হাতে দে। আগুনের কথা মতো মিলন পানির বোতলটা মৌয়ের হাতে দিতে মৌ ধীরে ধীরে ছেলেটির কাছে দাঁড়াতেই মৌয়ের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাপা কাপা গলায় বলে উঠল, ইমাম। আগুনের কথা মতো মিলন পানির বোতলটা মৌয়ের হাতে দিতে মৌ ধীরে ধীরে ছেলেটির কাছে দাঁড়াতেই মৌয়ের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাপা কাপা গলায় বলে উঠল মৌ, ইমাম। মিলন পানির বোতলটা নিচ থেকে তুলে আবার মৌর হাতে দিল। মৌ বোতলের মুখ খুলে হাতে পানি নিয়ে ইমামের মুখে ছিটিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগল। ভাই, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে, একবার চোখ মেলে তাকা ভাই। ইমামের ধীরে ধীরে জ্ঞান ফিরতেই সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আপু, তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনল? ইমামের কথা শুনে একরাশ ঘৃণা নিয়ে আগুনের দিকে তাকিয়ে রইল মৌ। আগুন মৌয়ের চোখ দেখেই বুঝতে পারল মৌ ওকে ভুল বুঝছে, তাই ক্ল্যারিফাই করার জন্য মৌর দিকে দুপা এগোতেই মৌ দুপা পিছিয়ে গেল। এটা দেখে আগুন সেখানে থেমে গেল। মিলনকে চোখের ইশারায় যেতে বলল আগুন। মিলন চলে যেতেই আগুন পানির বোতল নিয়ে পুরো পানিটা ইমামের মুখে ঢেলে দেয়। আগুনের এমন কাজ দেখে মৌ হতবাক হয়ে যায়। মৌ রেগে গিয়ে আগুনের হাত ধরে ধাক্কা মেরে ইমামের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ মিস্টার আগুন চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভিয়ার করার? কথাগুলো বলতে বলতে মৌর চোখ মুখ লাল হয়ে যায়। আগুন এতক্ষণ চুপ করে মৌর সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করেই ইমাম মৌর হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই মৌ বলে উঠল, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোন ক্ষতি করতে পারবে না। মৌ, আপু তুই ভুল বুঝছিস আগুন ভাইয়াকে। ইমাম, মানে তুই এই সব কি বলছিস? আর ওনাকে ভাইয়া বা বলছিস কেন? আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা আমি বলছি মনপাখি। আগুন, সিজান তুই এত বড় ভুল কি করে করতে পারলি? এখন যদি ইমাম কোনভাবে আগুন চৌধুরীর হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি এইটুকু ছেলে আমাদের এইভাবে ঘোল খাওয়াবে, এটা আমরা বুঝতে পারিনি। জাস্ট সেট আপ সিজান, কোন প্রকার এক্সকিউজ আমি শুনতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব ইমামকে খুঁজে বার, নয় তো তোমার অবস্থা ও আমি মমতার মতো করব। প্রচণ্ড রেগে বলতে থাকে আরমান খান। ইয়েস স্যার। সিজান চলে যেতেই আরমান খান বারবার পায়চারি করছে, কোন মতেই আগুনের ভয়টা মন থেকে সরাতে পারছে না আরমান খান। কিছুক্ষণ হাঁটার পর সোফায় হেলান দিয়ে বসে পড়ে, তখনই মাহিম এসে হাজির হয়। আঙ্কেল, মৌর কোন খবর পেয়েছেন? না বাবা মাহিম, তবে এইটুকু জানি ও এই শহরে কোথাও একটা লুকিয়ে আছে। আরমান খান, ওহ রেইলি, তাহলে তো আমি নিজেই মৌকে খুঁজে বের করতে পারবো। পারবে বাবা, তুমি মৌকে খুঁজে দিতে পারলে আমার সত্যি খুব উপকার হয়। পারবো আঙ্কেল, তাহলে এখন আসি, রাতে কথা হবে। মাহিম চলে যেতেই আরমান খান এক স্বস্তির নিঃশ্বাস ফেলল।
মৌয়ের চিন্তা না হয় মাহিম করল, কিন্তু ইমামকে কোথায় খুঁজব আমি, কোন মতে যদি ওই ডায়েরিটা সহ আগুন বা মৌয়ের সামনে পড়ে যায় তাহলে আমার সব খেল খতম। আপনি বলবেন মানেটা কি? মৌ: মনপাখি, তুমি হয়তো ভাবছ ইমামকে আমি কিডন্যাপ করেছি, কিন্তু সত্যিটা হলো আমি ইমামকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছি। আগুন: আগুনের কথা শুনে মৌ ইমামের দিকে তাকাতে ইমাম মাথা নেড়ে সায় দেয়, মানে আগুন যা বলছে সত্যি বলছে। তাহলে সকালে যে আপনি ফোনে মৌকে বাকিটা বলতে না দিয়ে আগুন বলল, সকালে যার কথা বলছিলাম সে অন্য কেউ ছিল। স্যার, আজ প্লিজ আমাকে সব সত্যিটা বলুন প্লিজ। হাত জোর করে মৌ বলতে লাগল। মনপাখি, আমার সামনে কখন হাত জোর করবে না, তুমি না চাইলেও আজ তোমাকে সব সত্যিটা বলবো আমি। মানপাখি, হয়তো মনে নেই, বা মনে নেই বললে ভুল হবে, তোমার সেই অ্যাক্সিডেন্টের পর তুমি পুরনো সব স্মৃতি ভুলে গেছো, তাই তোমার কিছুই মনে নেই। আমার ড্যাড আরিয়ান চৌধুরী আর তোমার মা মমতা চৌধুরী হলো ভাই বোন। আরমান খান আমাদের সম্পত্তি দেখে ফুপির সাথে প্রেমের অভিনয় করে পালিয়ে বিয়ে করে, যেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসত যে দাদিমাকে উপেক্ষা করে ফুপির সাথে যোগাযোগ রাখত। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমা আর রাগ করে থাকতে না পেরে আরমান খান সাথে ফুপি আর তোমাকে বাড়িতে ফিরিয়ে আনে। আরমান খান কিছু বছর ভালোর মুখোশ পরে থেকে আসতে আসতে তার আসল রূপে ফিরতে লাগলো। ফুপি করে প্রায় প্রতিদিন রাতে টর্চার করত টাকার জন্য। তখন তোমার বয়স 5 বছর আর আমার ছোট বোন ইমুও ছিল তোমার বয়সী। ছোটবেলা থেকে তোমার প্রতি আমার অন্যরকম এক টান অনুভব করতাম। তোমার প্রিয় কালো গোলাপ ছিল, তাই আমি প্রত্যেক দিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোন ছেলেকে তোমার আশেপাশে থাকতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতেও চাইতো তাহলে আমি তাকে মেরে বাইর করে দিতাম, কিন্তু তুমি ছিলে ভীষণ ভীতু, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ ইমুর সাথে খেলতে। তবুও যতক্ষণ তুমি ইমুর সাথে খেলতে ততক্ষণ আমি তোমার পাশে থাকতাম। হঠাৎ একদিন তোমার বাবা ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। তখন আমরা কেউ জানতাম না ওই জানোয়ারটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মমো প্রথম রাজি ছিল না। কিন্তু ড্যাড কোন ভাবে মমোকে রাজি করিয়ে নেয়। কথা হয় আমাদের এখন শুধু ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ে হবে আর রেজিস্ট্রি হবে। আমরা বড় হলে কথা অনুযায়ী তার ঠিক 7 দিন পর তোমার আর আমার বিয়ের আয়োজন করা হয়। সে দিন তোমাকে লাল শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছিল, তোমায় একেবারে পুতুল বউয়ের মতো। আমি হা করে শুধু তোমাকে দেখছিলাম। এদিকে কাজী সাহেব বারবার আমাকে কবুল বলতে বলছিল, সেদিকে আমার কোন হুঁশ ছিল না। তুমি দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরে বলতে লাগলে, আগুন ভাইয়া কবুল বলছো না কেন? তুমি না কবুল বললে তো আমার পুতুলের বিয়ে হবে না। তখন তোমার কথা আর কাণ্ড দেখে সবাই খুব জোরে হেসে দিয়েছিল। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল কবুল বলে চেঁচাতে লাগলে। সবকিছুর মাঝে বিয়েটা হয়ে গেলে ও আরমান খানকে কোথাও দেখতে না পেয়ে মমো ড্যাড খুঁজতে লাগল। এতক্ষণ মৌ মন দিয়ে সবটা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতে আগুন থেমে যাওয়ায় মৌ বলতে লাগল, থেমে কেন গেলেন বলুন, তারপর কি হলো? এতক্ষণ আগুন মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি নিয়ে কথাগুলো বলছিল, কিন্তু মৌর কথা শুনে সেই হাসি বিলীন হয়ে গেল। চোখ ছলছল করছে, আগুনের কষ্ট হচ্ছে। তারপরও আবার বলতে লাগল, আগুন ড্রয়িং রুমে কাউকে না দেখতে পেয়ে মমো ড্যাড রুমে গিয়ে খুঁজতে যেতেই দেখে ড্যাডের কারবার্ড খোলা। চেক করতেই দেখে ক্যাশ সাথে গোল্ড ডায়মন্ড জুয়েলারি কিছুই নেই। ইভেন দাদিমার রুমেও সেই একই অবস্থা। দেখে ফুপির রুমে যেয়ে দেখে পুরো আলমারি খালি, কোন কাপড় নেই। আরমান খান বা ফুপি ড্যাড মমের সন্দেহ হলে তারা ছাদে খুঁজতে যেতেই ইমুর চিৎকার কানে ভেসে আসে। মমো ড্যাড দৌড়ে ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে উঠে দেখতে পায় আরমান খান ফুফির হাত টেনে নিয়ে নিচে যেতে চাইছে, আর ফুফি বারবার ছাদের কার্নিশের দিকে যেতে চাচ্ছে। এটা দেখে ড্যাড রেগে গিয়ে আরমান খানের গালে থাপ্পড় মেরে দিয়ে ফুফিকে আরমানের হাত থেকে ছাড়াতে গেলে ফুফি বলে ওঠে, ভাইয়া ইমুকে বাঁচা, এই জানোয়ারটা ইমুকে ছাদ থেকে ফেলে দিছে, তোরা ইমুকে বাঁচা। কথাটা বলেই ফুফি জ্ঞান হারায়। আর এদিকে মমো ড্যাড ইমুর এই অবস্থা দেখে পাগলের মতো করতে লাগল। সবাই মিলে ইমুকে হসপিটালে আসে। ডক্টর ট্রিটমেন্ট শুরু করতেই ড্যাড পুলিশকে নিয়ে বাড়িতে এসে দেখে আরমান খান, ফুফি বা তোমার কোন চিহ্ন বাড়িতে নেই। আমরা হসপিটালে যেতেই তোমাকে আর ফুফিকে নিয়ে আরমান খান শহর ছেড়ে পালিয়ে যায় শুধু মায় কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট্ট বোনটার দোষ কি ছিল? দোষ ছিল এটা যে আরমান খানকে টাকা চুরি করতে ইমু দেখে ফেলেছিল। শুধু এইটুকু কারণের জন্য ইমুকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। আগুনের কথা শুনে মৌ ফুফিয়ে কাঁদতে লাগল।
ছি বাবা, এত খারাপ কিছু টাকার জন্য একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে কলিজা কেঁপে উঠল না। তখনই আগুন মৌকে ধমক দিয়ে বলে, না, আমার বোন মরে নি, তবে জিন্দা লাশ হয়ে হসপিটালের বেডে 15 বছর যাবৎ শুয়ে আছে কোমায়। চিৎকার করে বলে আগুন। মৌ কিছু না বলে শুধু কেঁদে যাচ্ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে এমন পিতার মেয়ে হওয়ার জন্য যে কিনা টাকার লোভে একটা বাচ্চা মেয়েটিকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলো জানতে চাইবে না মন পাখি? আপনি আমাকে কি করে খুঁজে বের করলেন? মৌ, তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমাকে খুঁজে বের করতেই হতো, তাই না? আপনি কি করে জানলেন আমি? বাকিটা বলতে না দিয়ে আগুন বলতে লাগল, ড্যাড খুব গোপনে তোমাদের খোঁজার জন্য ডিটেকটিভ লাগিয়েছিল, তারাই তোমাদের খুঁজে বের করে, তাদের মাধ্যমে জানতে পারি সেদিন তাড়াহুড়া করে বেরোবার সময় তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর ওই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ার জন্য তুমি আগের সব ঘটনা ভুলে যাও, কিন্তু আমি সব সময় তোমার আশেপাশে থাকতাম আগুন। তার মানে এত বছর যাবৎ আপনি আমার জন্য কালো গোলাপ পাঠাতেন? হ্যাঁ, আমি পাঠাতাম, আর এটা ওই জানোয়ারটা বুঝতে পেরে মাহিমের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন? কারণটা তুমি খুব ভালো করেই জানো। ছোটবেলা থেকে কোন ছেলেকে তোমার আশেপাশে আমি সহ্য করতে পারতাম না, আর সেখানে তুমি অফিস কলিগদের সাথে হেসে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। আগুনের কথা শুনে মৌয়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। মৌ মনে মনে ভাবছে, সত্যি কেউ ওকে এতটা ভালোবাসতে পারে। আপু, এইটা নেও। কি এটা ইমাম? আপু, এটা আম্মুর ডায়েরি। ডায়েরি? হ্যাঁ আপু, তুমি এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নীচ প্রকৃতির লোক। ইমামের কথা শুনে মৌ ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কথা মনে নেই তা কেন? আপনি তা খুব ভালো করেই জানেন, আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে সরাসরি বলছি আমি এই বিয়েটা মানি না। মৌ, হাট। আগুন, দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কথা মনে নেই তা কেন? আপনি তা খুব ভালো করেই জানেন, আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে সরাসরি বলছি আমি এই বিয়েটা মানি না। মৌ, হাট। আগুন, আপু, এটা তুই কি বলছিস? ইমাম, আমি যা বলছি ঠিক বলছি ইমাম। আর এই মিস্টার আগুন চৌধুরী বাবা যা যা আপনাদের সাথে করেছে তা হয়তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু এই নয় যে আপনি যে বিয়েটার কথা বলছেন তা আমি মেনে নিব। কি বলতে চাইছো মন পাখি, ক্লিয়ার করে বলো। আমি যা বলছি ক্লিয়ার করে বলছি শুনুন, আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান, আমি আর কিছুতেই বাবার প্ল্যানের অংশ হতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমি কেউ প্রাপ্ত বয়স্ক ছিলাম না, যা আইনত গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে বলছি এই সব ভুলে যান, আর বাবার সাথে আপনার যা করতে হয় করুন, আমি বা আমার ভাই কেউ বাধা দিতে আসবে না। আর আমি, বাকিটা বলতে না দিয়ে আগুন রেগে চিৎকার করে বলতে লাগল, ইনফ ইজ ইনফ মন পাখি, অনেক ছাড় দিয়েছি তোমাকে। আর না, তুমি কি বলছিলে ছোটবেলার বিয়ে আইনযোগ্য নয়? তাহলে প্রাপ্ত বয়স্ক বিয়ে গ্রহণযোগ্য, এটাই তো বলছো, তাই না? আগুনের মুখের দিকে তাকিয়ে মৌর মুখের কথা যেন সব হারিয়ে যাচ্ছে, আগুনের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। মৌ তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মা, মানে। আপু, তুই কি করছিস সেটা? আগুন ভাইয়াকে কেন রাগাচ্ছিস? চুপ কর ইমাম, উনি এমনিতেও প্রচুর রাগী, রাগ করতে কোন কারণ লাগে না। এখন কি করব বল? দেখছিস না ওনাকে কতটা হিংস্র লাগছে, আমার কিন্তু ভীষণ ভয় করছে ইমাম। দেখুন স্যার, আমি আমার কথা বলে দিয়েছি, আমি আপনার সাথে থাকব না। কথাটা শেষ হওয়ার আগেই আগুন মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুনের রাগ কামড়ে পরিণত হচ্ছে। মৌ চেয়েও নিজের থেকে আগুনকে সরাতে পারছে না। এদিকে ইমাম লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। কয়েক মিনিট পর মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে আগুন। এদিকে আর একটু হলে মৌয়ের নিঃশ্বাস আটকে মরে যেতই। এই অবস্থা মৌ প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ইমাম। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করাই মৌ লজ্জায় যেন মরে যাচ্ছে। এদিকে আগুনের উপর রাগটাও আর সামলাতে না পেরে ঠাসঠস করে আগুনের গালে থাপ্পড় মেরে দিও মৌ। আচমকা এমন ঘটনায় ইমাম আগুন দুজনে চমকে যায়। আগুন রাগে হাতমুট করে দেয়ালে খুব জোরে ঘুষি মারে, এত জোরে মারে যে হাত কেটে গলগল করে রক্ত পড়ছে। হাজার হোক বাঙালি নারী কখন নিজের স্বামীর রক্তাক্ত অবস্থায় দেখতে পারে না। মৌ তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচলের খানিকটা অংশ ছিঁড়ে আগুনের কাটা হাতটায় বেঁধে দেয়। মৌ কিছু বলতে যাবে, তখনই আগুন মৌকে ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়ল। সাথে সাথে ইমামও আগুনের সাথে বেরিয়ে গেল। স্যার, আপনি কি করছেন? প্লিজ আমাকে ছাড়ুন।
ইমাম ভাই, এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে আমাকে বাঁচা, আজ হয়তো আমাকে মেরাই ফেলবে বলে কাঁদতে লাগল মৌ। অজানা এক ভয় চেপে ধরছে মৌকে। কি করতে যাচ্ছে আগুন ওর সাথে? ইমাম মৌকে নিয়ে আগুন চৌধুরী মেনশনে ফিরে এলো। এদিকে নীলা আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুন নীলার সামনে এসে বলে, নীলা ইমামকে ওর রুম দেখিয়ে দেয়, আর এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। কথাটা বলে আগুন মৌকে কোলে নিয়ে উপরে রুমের দিকে চলে যায়। আগুনকে যেতে দেখে নীলা যেন হাফ ছেড়ে বাঁচল। ইমামকে নিচের একটা রুম দিয়ে নিজেদের কাজে চলে গেল নীলা। স্যার প্লিজ, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন কি? মৌয়ের কোন কথাই যেন আগুনের কানে ঢুকছে না। আগুন মৌয়ের শাড়ি খোলায় ব্যস্ত। খুব শখ না আমার থেকে দূরে চলে যাওয়ার, তাই না? আজ তোর এমন অবস্থা আমি করব যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবি না। আগুন মৌয়ের শাড়ি এক ঝটকায় খুলে ফেলে ফ্লোরে ছুঁড়ে মেরে মৌকে বেডের সাথে দু হাত চেপে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ে রূপ নিতে ঠোঁটে গালায় পেটে কামড় দিতে থাকে। মৌ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। মৌ ভালো করেই বুঝতে পেরেছে আজ অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওই কথাগুলো না বললে হয়তো আগুন কখনোই এমন কাজ করত না। আগুন আজ হিংস্র বাঘের মতো মৌয়ের শরীরে আঘাত করছে ওর হিংস্র ভালোবাসা দিয়ে। একটা সময় আগুন ক্লান্ত হয়ে মৌয়ের পেটের উপর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। স্যার, ইমাম আগুন চৌধুরীর হাতে ধরা পড়েছে, এখন আমরা কিছুই করতে পারব না। শীত এটা হওয়াই বাকি ছিল। আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল না। এখানে আর থাকা যাবে না। এখনই আমাকে এই শহর থেকে পালিয়ে যেতে হবে, নয়তো আগুন আমাকে ছাড়বে না। কোথায় পালাবেন আঙ্কেল? আরমান খান পালানোর কথা বলার সময় মাহিম পিছনে এসে দাঁড়ায়, কিন্তু আরমান খান মাহিমের উপস্থিতি টের না পাওয়ায় অনবরত কথা বলে যাচ্ছে। কি হলো আঙ্কেল, মুখে দই জমিয়ে রাখছেন নাকি? কথা বলছেন না যে? আরে না মাহিম বাবা, পালাবো কেন? আমি তো মৌয়ের কথা বলছিলাম। আরে বাসে দেখি আমার থেকেও এক কাঠি উপরে। কি সুন্দর অনবরত মিথ্যে কথা বলে যাচ্ছে। আমি নিজ কানে শুনলাম উনি শহর ছেড়ে নিজে পালিয়ে যাওয়ার কথা বলছে, আর এখন মিথ্যে কথা বলছে। নিশ্চয় কোন ঘাপলা আছে, আর তা কি আমাকে ওটা বের করতে হবে। ও আচ্ছা, তা মৌয়ের কোন খবর পেয়েছেন? মাহিম: না বাবা, খোঁজ চলছে। মাহিম বাবা, আমাকে আজ একটু শহরের বাইরে যেতে হবে। ও ঠিক আছে, কোন সমস্যা না, আপনি যান। এই সুযোগে আপনার পিছু নিয়ে সবটা জানতে হবে আমাকে। কথাগুলো ভাবতে ভাবতে মাহিম বাইরে চলে গেল। অনেকক্ষণ যাবৎ মৌ শাওয়ার অন করে তার নিচে বসে আছে। না কান্না পাচ্ছে না মৌয়ের। নিজের বাবার কর্মকাণ্ডের কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে মৌয়ের। আচ্ছা, আমি যদি নিজেকে আগুনের জায়গায় থাকতাম তাহলে কি করতাম? আমি হয়তো সবকিছু ধ্বংস করে দিতাম, কঠিন শাস্তি দিতাম আগুনকে। কিন্তু সে জায়গায় আগুন যা করছে তা হয়তো আমি তা কখনোই করতে পারতাম না। শত্রুকে কখন ভালোবাসতে পারতাম না। না, আর এমন ভুল আমি করব না। আগুনকে আপন করে নিব। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরে দিব। মৌ শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়। এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখের লেপ্টে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। মৌয়ের বুঝতে আর বাকি নেই কে ওকে আশটে পিশটে জড়িয়ে আছে, কিন্তু মৌয়ের মুখে কোন কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগল মৌ শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়। এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখের লেপ্টে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। মৌয়ের বুঝতে আর বাকি নেই কে ওকে আশটে পিশটে জড়িয়ে আছে, কিন্তু মৌয়ের মুখে কোন কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগল মৌ। আই এম সরি মনপাখি, রাগের বসে তোমাকে এত হার্ট করার জন্য। মৌ আগুনের কথার কোন ও না দিয়ে উল্টো প্রশ্ন করল, স্যার, আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই। মৌ মুখে এই কথা শুনে আগুন মৌকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সত্যি দেখা করতে চাও বনুর সাথে? আগুনের কথার প্রতি ওরে মৌ মাথা নেড়ে সায় দেয়। আগুন মৌয়ের কথায় খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সো হ্যাপি মনপাখি, তুমি সত্যি সবটা মেনে নিয়েছ দেখে। আপনাকে কে বলল যে আমি সবটা মেনে নিয়েছি? মৌয়ের কথা শুনে আগুনের মুখের হাসি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মনপাখি, বনু বাংলাদেশে নেই। মমো ড্যাড ওকে ইউকে নিয়ে চলে গেছে চিকিৎসার জন্য। তাই তুমি এখন বনুর সাথে দেখা করতে পারবে না। তবে আগুন, তবে কি? ভালোবাসি মনপাখি, খুব ভালোবাসি। প্লিজ আমাকে আর একা করে চলে যেও না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছি। আমার ভালোবাসা তা আমি আর হারাতে চাই না। কথাগুলো বলতে বলতে আগুনের দু চোখ যেন ভরে এলো।
আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করেই তবে আমি আপনাকে নিজের করে নিব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছ ততটাই কষ্ট আমি তোমাকে দিব। মনে মনে বলতে লাগল মৌ। মন পাখি তুমি হাত দিয়ে থামিয়ে দিল মৌ। দেখুন মিস্টার চৌধুরী, আপনি অনেক টর্চার করেছেন আমার উপর। আমি ইচ্ছে করলেই এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাজ্যের উপর আমি কোন কথা বলিনি। তবে এখন থেকে আমার উপর কোন প্রকার জোর করলে তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। আর হ্যাঁ, আমার বাবা যা করেছে তা জঘন্যতম অন্যায় করেছে। আমি শাস্তি দিব, আমার বাবাকে এমন শাস্তি দিব যা কখন কল্পনাও করতে পারবে না। আগুন মৌয়ের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল যে মেয়ে সাতচরে কাটে না, সে মেয়ে আগুন চৌধুরীর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল। বিষয়টা হজম করতে আগুনের বেশ কিছুটা সময় লাগল। আপনি কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? না মানে সকাল বেলা জাস্ট এক গ্লাস দুধ খেয়েছিলাম আর এখন পর্যন্ত কিছু খাইনি। মৌয়ের কথায় টনক নড়ল আগুনের। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাব। আগুন ওয়াশরুমে ঢুকতেই মৌ আগুনের ফোন নিয়ে বেকনিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার একটা হেল্প চাই। জি আচ্ছা। কলটা ডিসকানেক্ট করতেই পিছনে তাকিয়ে দেখে আগুন এখনও ওয়াশরুম থেকে বের হয়নি। মৌ ফোনটা জায়গা মতো রেখে রুমটা পরিষ্কার করে নিচে চলে গেল। ম্যাম, আপনি নিচে কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। নীলা। কোন ব্যাপার না নীলা, তুমি আমাকে ম্যাম বলবে না ভাবি বলে ডাকবে ওকে? কিন্তু ম্যাম, আমি আপনাকে কি করে ভাবি ডাকবো? আপনি তো আমার মালিক। নীলা। ছি নীলা, মালিক কি বলছো? মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। আর আমরা তার বান্দা, তাই মালিক বলবে না। আর না ম্যাম, ভাবি বলে ডাকবে, মনে থাকবে। মৌ। জি ভাবি, মুখে হাসি নিয়ে বলল নীলা। এখন কিচেনে চলো, রান্না করব। তুমি আমাকে হেল্প করবে। কোথায় কি জিনিস আছে তা তো আমি জানি না, তুমি দেখিয়ে দিবে। ভাবি, তার আর কোন দরকার নেই, আমার সব রান্না করা শেষ, টেবিলে সব সার্ভ করা হয়ে গেছে। মৌ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। অন্যদিকে আগুনও ফ্রেশ হয়ে নিচে ডাইনিংয়ে চলে আসে। ইদানিং আগুন মৌয়ের কাজ দেখে অবাকের পর অবাক হচ্ছে। মৌয়ের চালচলন পুরো এক গৃহিণীর মতো, সব সময় আগুনের পছন্দ অপছন্দ খেয়াল রাখে, নিজ হাতে রান্না করে, কিন্তু সবকিছুর মাঝেও মৌ আগুনের কাছাকাছি থাকে না, দূরত্ব বজায় রেখে চলে, যা আগুনকে অতিমাত্রায় কষ্ট দেয়, কিন্তু মৌয়ের সামনে তা প্রকাশ করে না। এদিকে আগুন ইমামকে বড় নামকরা একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু মৌয়ের আচরণে কোন পরিবর্তন ঘটল না। মৌ তার নিজের মতো করেই চলছে, কিন্তু দিন শেষে রাতটা আগুনের বুকেই ঘুমিয়ে কাটে মৌয়ের। আর এইটুকু পেয়েই শান্তি পায় আগুন। হ্যালো, কাজটা কি কমপ্লিট? মৌ। ইয়েস ম্যাম, আপনার কথা মতোই সবটাই হয়েছে। ওকে, আমি আসছি। মৌ তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে গেল। গাড়ি ছাড়া আগুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে মৌকে এভাবে বেরোতে দেখে আগুন মৌয়ের পিছু নেয়। কিছু দূর যেতেই মৌ একটা অটো থামিয়ে চলে যায়। আগুন ও মৌয়ের পিছু পিছু অন্য একটা অটো ধরে মৌকে ফলো করে। কিছুক্ষণ পর, ম্যাম ওই পাশটায় চলুন, ওদের আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়েছে। মীর। কেমন আছেন মিস্টার আরমান খান? মৌ। আরমান খান কারো গলা শুনে মাথা উঁচু করে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার মিস্টার খান, নিজের মেয়েকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? আমাকেই তো এতদিন পাগলা কুকুরের মতো খুঁজছিলেন, আর আজ আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি, এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? আরমান খান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, তার ভীতু মেয়ে আজ বাঘিনীর মতো আচরণ করছে তা দেখে। মৌ, তুই কি আমাকে? বাকিটা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মৌ বলল, উফাফ মিস্টার খান, এতক্ষণে ও বুঝতে পারলেন না আমি আপনাকে কিডন্যাপ করেছি? ওহ, শুধু আপনাকে না, সাথে আপনার বন্ধুর ছেলে মাহিম ও আমার কাছে বন্দী। কেন মৌ, আমাদের কেন আটকে রেখেছিস বল? আমি তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না, রেগে তেরে বলতে থাকে আরমান খান। আরমান খানের কথা শুনে মৌ আরমান খানের মুখ চেপে ধরে রক্তচক্ষু দিয়ে বলে, চুপ, একদম চুপ, তুই কখনো কারোর বাবা হতে পারিস না। তোর কাছে টাকাটাই সব, এই টাকার জন্য তুই আমার মাকে খুন করেছিস, তাই না? মৌয়ের কথাটা শোনা মাত্রই আরমান খান তোতলাতে তোতলাতে বলে, তুই কি করে জানলি? তার মানে কি ইমাম? হ্যাঁ ইমাম আমার কাছে আছে, আর মায়ের ডায়েরিটাও আমার হাতে। ডায়েরিটা বের করে হাতে নিয়ে দেখালো মৌ। তুই সব জানতে পেরেছিস?
হা 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 হা, কি ভেবেছিলে মিস্টার খান আমি সবটা জেনেও যে কিনা আমার মাকে খুন করেছে, যে কিনা 5 বছরের বাচ্চা মেয়েটাকে খুন করার জন্য একবারও কলিজা কাঁপল না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? ইম্পসিবল, তার শাস্তি তো পেতে হবেই। মৌমিরকে চোখের ইশারা করতে আরমান খানকে একটা কাচের তৈরি একটা ছোট্ট বক্স আকারের ভিতর আরমান খানকে ঢুকিয়ে দেওয়ার পর মৌ নিজের হাতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আরমান খান চিৎকার করে মৌয়ের কাছে প্রাণ ভিক্ষা করতে থাকে। মৌ মাটিতে বসে পড়ে অঝরে চোখের পানি ফেলতে ফেলতে হাসছে পাগলের মতো। মা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, তোমাকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল ঠিক সেভাবে আজ আরমান খান আগুনে পুড়ছে, চিৎকার করে বলতে থাকে মৌ। ম্যাম প্লিজ শান্ত হন, এখনও একজনকে আপনার শাস্তি দেওয়া বাকি আছে, তাকে শাস্তি না দিয়ে এভাবে আপনি ফুটবল হতে পারেন না। মীর। মৌ চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে দেখে আগুন সামনে দাঁড়িয়ে। আপনি এখানে? মৌ। কেন এখানে? আমাকে দেখবে এটা আশা করনি কখন, তাই তো। আগুন। মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগুন মৌর কাছে গিয়ে মৌয়ের হাত ধরে মাহিমের সামনে নিয়ে যায়। মাহিমের হাত পা চোখ বাঁধা। মীর মাহিমের চোখের বাঁধন খুলে দিতেই মাহিম সামনে মৌকে দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণে পাশে আগুনকে দেখে মুখ কালো করে ফেলে জিজ্ঞাসা করে, এই সবের মানে কি মৌ? আমাকে এভাবে ধরে আনা হয়েছে কেন? আর এই আগুন চৌধুরী তোমার সাথে কেন? মাহিম। আমার সাথে আমার হাজবেন্ড থাকবে, এটাই কি স্বাভাবিক না মাহিম? মৌয়ের কথা শুনে যেন মাহিমের মাথা ঘুরতে লাগল। কি বলছো তুমি? উনি তোমার হাজবেন্ড? অবাক হয়ে। কেন মিস্টার মাহিম, কোন সন্দেহ আছে নাকি? দাঁতে দাঁত চেপে বলল আগুন। মাহিম কি বলবে বুঝতে পারছে না। আগুনকে দেখে ভয় মাহিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ 2 বছর আগে এক মেয়েকে রেপ করার পর আগুনের সামনে ধরা পাড়ায় আগুন ওকে এমন মেরেছে যে 6 মাস কোমায় ছিল। মাহিম প্রায় 1 বছর লেগেছিল সুস্থ হতে, আর আজ আবার সেই আগুন চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই আগুন চোখে কি মিস্টার মাহিম গতবার অন্য মেয়েকে রেপ করার জন্য এমন মার মেরেছি যে 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে, আর আজ আবার ও মার সামনে বসে আছিস আমার স্ত্রীর দিকে নজরে তাকানোর জন্য? স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কোন দিন মৌয়ের সামনে আসব না, দয়া করেন স্যার। মনপাখি, এর শাস্তি আমি দিব আমার নিজের হাতে। আগুন। মৌ মিষ্টি হাসি দিয়ে বলল, ওকে ডান, রাত অনেকটা হলো, আমি বাড়ি ফিরছি, আপনি কাজ শেষ করে আসুন। মৌ কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। এদিকে আগুন হিংস্র বাঘের মতো ধারালো ছুরি দিয়ে মিহিমকে একের পর এক আঘাত করতে লাগলো। আগুনের পুরো শরীরে মাহিমের রক্তে মেখে আছে। আগুন দেখে যে কেউ বলবে এই মায় আগুন রক্ত দিয়ে গোসল করে উঠল। স্যার মাহিম শেষ আর বেঁচে নেই, আপনি প্লিজ শান্ত হন। আগুন মীরের কথা শুনে কিছুটা শান্ত হয়ে যায়, তারপর রুমাল দিয়ে হাতের লেগে থাকা রক্ত মুছে ফেলে মীরকে লাশ দুটোর ব্যবস্থা করতে বলে বেরিয়ে যায়। ভাবি আপনাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে, আমাদের চোখ সরছে না আপনার উপর থেকে, স্যার তো আজ আপনার রূপে খুন হয়ে যাবে। কথাটা বলে নীলা হাসিতে ফেটে পড়ছে, আর মৌ বেচারি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তখনই মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা হাতে নিয়ে দেখে ইউকে থেকে আরিয়ান চৌধুরীর কল এসেছে। মৌ হাসি মাখা মুখ নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। মৌ। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কেমন আছো? আর সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আম্মু আর ইমু কেমন আছে? তোমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ইমু মাটা যেমন ছিল এখনও তেমন আছে, তবে ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওহ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউকে থেকে আমাকে হেল্প করার জন্য। আপনি না থাকলে আজ আমার মায়ের খুনির শাস্তি দিতে পারতাম না, আর না পারতাম ইমুর সাথে করা অন্যায়ের শাস্তি দিতে। পাগলি মেয়ে, আমি তো এখন তোর বাবা, তাই না? আর বাবা হয়ে মেয়েকে সাহায্য করব না, এটা কি করে হয়? হোম আচ্ছা শোন, আমার এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, রাখছি, পরে কথা হবে। জি বাবা, আল্লাহ হাফেজ। কলটা কেটে এক দীর্ঘশ্বাস ফেলল মৌ। তারপর মিররে নিজের সাজ দেখতে দেখতে আগুনের কথা মনে করতেই মৌর ভীষণ লজ্জা করছে। কি করে কি শুরু করবে এটা ভেবেই মৌ লজ্জায় শেষ। ভাবি প্লিজ, এত লজ্জা পাবেন, আপনার এই লজ্জা মাখা মুখটা ভীষণ কিউট লাগছে। কথা বলতে বলতে গাড়ির হর্ন শুনতে পায় মৌ। ভাবি স্যার মনে হয় এসে গেছে, আপনি রুমে বসে থাকুন, আমি দেখছি। নীলা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে আগুনকে দেখে ভয় হাত পা কাঁপছে। আগুনের পুরো শরীরে রক্তে চুপ চুপ করছে। আগুন নীলার দিকে না তাকিয়ে নিচের গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। আগুন। নীনা কার জীবন আজ শেষ হয়ে গেল কে জানে।
আমারও তাই মনে হচ্ছে নীলা। যাই হোক, ভাবির রুমে দুধ রেখেছিস তো? হ্যাঁ নীনা, এখন স্যারকে রুমে পাঠাতে হবে, কিন্তু কি করে? শাওয়ার নেওয়ার পর আগুনের মাথা ঠান্ডা হতেই মৌয়ের কথা মনে হতেই টাওয়াল পরা অবস্থায় উপরে চলে গেল আগুন। এদিকে নীলা আগুনের এই অবস্থা দেখে হেসে কুটি কুটি হয়ে পড়ছে, কিছুতেই হাসি থামিয়ে রাখতে পারল না। উফাফার কতক্ষণ এভাবে উজবুকটার জন্য অপেক্ষা করব, ধ্যাতো ভাল্লাগে না। কথাগুলো বলতে বলতেই দরজা খোলার শব্দ পায় মৌ। শব্দ পেয়ে বেলকনির দিকে চলে যায় মৌ। রুমে ঢুকতেই আগুন চমকে যায়। পুরো রুমটায় লালা আর কালো গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মৌ লজ্জা মাখা মুখ নিয়ে আগুনের সামনে এসে দাঁড়াতেই আগুন হা করে তাকিয়ে আছে মৌর দিকে। রুমের চারিদিক ছোট্ট ছোট্ট মোমবাতি আর কালারফুল ড্রিম লাইটের আলোতে মৌকে অসম্ভব সুন্দর লাগছে। জরজেট নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক দেওয়াতে মৌর শাড়ি ভেদ করে মৌয়ের সৌন্দর্য যেন উপচে পড়ছে। আজ আগুন ধীরে ধীরে মৌয়ের কাছে এসে মৌয়ের কপালে নিজের কপাল রেখে প্রশ্ন করে আগুন, মন পাখি, আজ কি আমায় তোমাকে ভালোবাসার অনুমতি দিবে তোমাকে আজ সম্পূর্ণ নিজের করে পাওয়ার প্লিজ? আগুনের প্রত্যেকটা নিঃশ্বাস মৌয়ের মুখে আচরে পড়ছে। মৌ আগুনের কথায় কোন ও না দিয়ে আগুনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল মৌ। কিছুক্ষণ পর মৌ ঠোঁট ছেড়ে দিতেই লজ্জায় লাল হয়ে অন্যদিকে ফিরে রইল। ইসস মনপাখি, তোমার ওই লজ্জা মাখা মুখটা দেখে আমি তো খুন হয়ে যাব। তুমি এত কিউট কেন? ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। মৌ এতটাই লজ্জা পাচ্ছে যে হাত দিয়ে মুখ ডেকে রেখেছে, কিছুতেই আগুনের দিকে তাকাচ্ছে না। আগুন দেরি না করে মৌকে আর কোলে নিয়ে বেডের উপর শুইয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভরটা মৌয়ের উপর ছেড়ে দিল। আজ আগুন আর মৌয়ের ভালোবাসা সম্পূর্ণভাবে পূর্ণতা পেল। দুটো হৃদয়ের মন একসাথে মিলেমিশে একাকার হলো। আজ কেউ নেই ওদের মাঝে, আছে শুধুই ভালোবাসা। সমাপ্ত।